হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলো তো আজকে আমরা স্টার্ট করব ভ্যারিয়েবলস দিয়ে। হোয়াট ইজ ভ্যারিয়েবল? তুমি যখন অঙ্ক করেছো তখন তুমি ভ্যারিয়েবল কি হিসাবে নিয়েছো? ভ্যারিয়েবল মানে কি, যে একটা কোনো অ্যালফাবেট বা কোনো কিছু একটা নাম যেটা দিয়ে একটা কোনো ভ্যালুকে আমি মানে ডিনোট করছি। 10, 15, 20 কিছু একটা নিশ্চয়ই সংখ্যা নাম্বার কিছু একটা থাকবে। সেইটাকে বারবার করে ওই ইকুয়েশন অ্যালজেব্রা বা এই ইন্টিগ্রেশন যখন সলভ করবে তখন তো তুমি বারবার করে 10, 15, 20 করে তো লিখবে না। তুমি একটা জাস্ট ফর্মুলা বানিয়ে লিখছো, X A B C ওইরকম ভাবে একটা নাম নিয়ে লিখছো, সেটাই ভ্যারিয়েবল। ঠিক এক্স্যাক্টলি সেম জিনিস পাইথনের ক্ষেত্রেও চলে। ওইভাবেই এক্স্যাক্টলি লিখতে হয়। এখানে জাস্ট আমি পাইথন লিখছি বলে যে বা কোড লিখছি বলে অন্য রকম ভাবে লিখবো সেরকম কোনো কিছু নয়, এক্স্যাক্টলি ওইভাবেই লিখতে হবে। ঠিক আছে? যেরকম x = 10, এখানেও তুমি তাই সেইভাবেই লিখবে যে a = 10। চলো একবার দেখা যাক কিভাবে তুমি ভ্যারিয়েবলটা লিখবে। দাঁড়াও, আমি আমার আইডিয়ালি খুলে নিয়েছি। আইডিয়ালির মধ্যে আমরা ভ্যারিয়েবল লিখি, যেমন ধরে নিলাম a = 12। হলো, দাও, দেখো 12 ভ্যালু এসছে। b = 13, 14, 15। এটা একটা অন্য ডেটা টাইপ। এই 13, 14, 15টা এটা পরে যখন ডেটা টাইপ বলবো বা আজকেই একটু পর আমি বলছি এটা কি জিনিস। এটা একটা অন্য টাইপের জিনিস, ঠিক আছে? তো 13, 14, 15 এইভাবে ভ্যারিয়েবলস এর মধ্যে এখানে ভ্যারিয়েবল কোনটা, এই যেটা লিখেছি এটা ভ্যারিয়েবল, টা ভ্যারিয়েবল, যেরকম তুই অঙ্কটা করে এসছো সেরকমই। আর এখানে ভ্যালু হচ্ছে 12, 13, 14, 15, এই জিনিসপত্রগুলোকে বলা হচ্ছে ভ্যালু। ভ্যালু আর ভ্যারিয়েবল। তো পাইথনের মধ্যে ভ্যারিয়েবল জিনিসটা কি হয়, কিভাবে কাজ করে সেটা একবার দেখি। পাইথনের মধ্যে ভ্যারিয়েবল হচ্ছে মানে এটা কোনো কন্টেনার হিসেবে এখানে গণ্য করা হয় না। পাইথন পাইথনে ভ্যারিয়েবল মানেই হচ্ছে জাস্ট একটা লেভেল। এই যে নাম্বার গুলো নিচ্ছি 13, 14, 15, 16 এইরকম, এই এক একটা নাম্বারকে তুমি ধরতে পারো যে এক একটা বক্সের মতন জিনিস। বক্সের মধ্যে কিছু জিনিস আছে, আমার এখানে নাম্বার আছে, তুমি ধরতে পারো লাড্ডু আছে, বিস্কুট আছে, যা ইচ্ছা কিছু একটা ধরতে পারো। এই ABC যে জিনিসটা লিখছি এটা হচ্ছে জাস্ট একটা লেভেল। ঠিক আছে, একটা কোটো ছিল, বক্স ছিল, তার মধ্যে ABC ভ্যারিয়েবল যেটা লিখছি সেটা একটা লেভেল। নুনের কোটো, লাড্ডুর কোটো, বিস্কুটের কোটো, এই লেভেল এইটা যেটার মধ্যে বিস্কুটের কোটো বলে লিখছি, এটাই হচ্ছে ভ্যারিয়েবল। টেকনিক্যালি এটাকে ডিফাইন করতে গেলে পাইথনে ভ্যারিয়েবলকে বলা হয় যে ভ্যারিয়েবলস আর পয়েন্টার্স pointing to a specific memory location where a value is stored. পয়েন্টার জিনিসটা কি? পয়েন্টার জিনিসটা হচ্ছে যে পয়েন্টারের মধ্যে কোনো ভ্যালু থাকে না। ইজি ওয়ার্ডসে পয়েন্টারের মধ্যে কোনো ভ্যালু থাকে না, পয়েন্টার জাস্ট অ্যাড্রেস স্টোর করে। আর এই পয়েন্টার জিনিসটা এসছে কোথা থেকে? বাই এনি চান্স যদি তুমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা C++ পড়ে থাকো তাহলে তুমি জানো পয়েন্টার কি জিনিস। ওই স্টার 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 দিয়ে যে জিনিসপত্রগুলো লিখতে, ওই জিনিসই এখানে। আর পাইথন পড়াতে পড়াতে হঠাৎ করে সি কোথা থেকে এলো? পাইথনে যখন তুমি ফিচার্স গুলো পড়েছিলে তার মধ্যে একটা পয়েন্ট ছিল পাইথন ইজ ওপেন সোর্স। ঠিক আছে? তো এই ওপেন সোর্স হওয়ার কারণে পাইথনের বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন আছে। ইমপ্লিমেন্টেশন বলতে মানে বিভিন্ন ধরনের অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে যেগুলো আগে ছিল, সেই ল্যাঙ্গুয়েজ গুলোর থেকে মানে একটু জিনিসপত্র এলিমেন্টস নিয়ে তারপরে পাইথনের মধ্যে সেই এলিমেন্টস কে দেওয়া হয়েছে, সেরকম করে বলা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন রয়েছে। ঠিক আছে? তো আমরা ইউজুয়ালি অল ওভার দ্য ওয়ার্ল্ড যে পাইথনটা ব্যবহার করি সেটাকে বলা হয় সি ইমপ্লিমেন্টেশন অফ পাইথন বা সি পাইথন। এরকম যে পাইথন বলে আছে, আয়রন পাইথন বলে আছে, মেন স্ট্রিমের মধ্যেই তো প্রায় 23টা না 28টার মতন অলমোস্ট রয়েছে জাস্ট ইমপ্লিমেন্টেশন। এগুলো মেন স্ট্রিম, এর পরেও আরো প্রচুর রয়েছে। আর মেন স্ট্রিম এই কারণেই বলছি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন অফ পাইথনকে ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো এবার আবার আমরা পয়েন্টে আসি যে ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবল হচ্ছে একটা পয়েন্টার এখানে, যে শুধুমাত্র অ্যাড্রেসকে স্টোর করতে পারে। ভ্যারিয়েবল কিন্তু কোনো রকম ভাবেই ওই ডাইরেক্ট 10, 15, 20 ওই বা 10 শুধু একটা ভ্যালু ওটাকে স্টোর করতে পারে না। ঠিক আছে? হলো। চলো এবার একটা ফর্মাল ডেফিনেশনটা কি হতে পারে, হোয়াট ইজ ভ্যারিয়েবল, এর একটা ফর্মাল ডেফিনেশন আর কিভাবে ভ্যারিয়েবল লিখতে হয়, যেটা এক্সাম্পলটা ওই প্রথমে দেখলে সেই জিনিসপত্রগুলো একবার ঠিক করে নি। এটা আমরা এভাবে লিখতে পারি, ইন পাইথন a variable
is a symbolic symbolic name, sorry এতগুলো নয়, হ্যাঁ, is a symbolic name, বা এখানে আরো একটা লিখতে পারো, or identity। এটা কি জিনিস 2 সেকেন্ড দাঁড়াও, আজকের ভিডিওতেই বলবো আইডেন্টিফায়ার কি জিনিস, ঠিক আছে। or identifier that serves as a reference or pointer to an object stored in the memory. In Python, a variable is a symbolic name or identifier that serves as a reference or pointer to an object stored in the memory. Is a reference to a pointer or an reference or pointer to an object stored in the memory. ঠিক আছে, এই অবজেক্ট এই কারণে লেখা হয়েছে যে এই যে ভ্যারিয়েবল এ এই জিনিসপত্রগুলো হচ্ছে বা যে ভ্যালু গুলো রয়েছে এটাকেই অবজেক্ট বলছে আপাতত, ঠিক আছে। তুমি আপাততর জন্য এটাই জানো, যখন অবজেক্ট ওরিয়েন্টেডে ঢুকবো তখন আরো ক্লাস অবজেক্ট কি জিনিস আরো ডিটেলসে বুঝতে পারবো। আপাততর জন্য একটা ফর্মাল ডেফিনেশন যদি লিখতে হয় তাহলে এই ফর্মাল ডেফিনেশনটা তুমি এভাবে লিখতে পারো, ইন পাইথনটা নাও করতে পারো, বা তুমি এরকম করে শুরু করতে পারো, ভ্যারিয়েবল ইজ আ সিম্বলিক নেম অর আইডেন্টিফায়ার দ্যাট সার্ভস অ্যাজ আ রেফারেন্স অর পয়েন্টার টু অ্যান অবজেক্ট। এইভাবে কিন্তু তুমি স্টার্ট করতে পারো, ঠিক আছে। এটা একটা পয়েন্ট গেল। এর সঙ্গে তুমি আরো অ্যাডিশনালি একটা পয়েন্ট লিখতে পারো যে it allows programmers to store কি কি কাজ করতে পারি আমি। যেমন অঙ্কে এক্স বলে তুমি লিখছিলে, এক্স বলে 10টাকে স্টোর করছো। এক্স যখন লিখছো আদতে কিন্তু তুমি এক্স হিসেবে তোমার নাম বা তোমার গার্লফ্রেন্ডের নাম বা বিরিয়ানির কোনো একটা পদে সেইভাবে তো লিখছো না, তুমি ওই ভ্যালুটাকেই রেফারেন্স করছো, ওই ভ্যালুটাকেই তুমি ব্যবহার করছো যখন ইকুয়েশনটা লিখছো। তো তাহলে ওটাকে রিট্রিভ করা হচ্ছে, মানে অন্য কোথাও রয়েছে সেখান থেকে টেনে নিয়ে এসে ওটাকে কাজে লাগানো হচ্ছে। তো স্টোর, রিট্রিভ, অ্যান্ড প্লাস মাইনাস ইন্টু ডিভাইডও করতে পারো এই ভ্যালুটার সঙ্গে। ওটাকে যে ডেকে আনছো, ডেকে এনে কি করবে, পুজো তো করবে না, কাজ তো করবে। তো সেটা হচ্ছে ম্যানিপুলেট ডেটা, মানে যে জিনিসটাকে করছি বাই ইউজিং রেকগনাইজেবল নেমস। এই রেকগনাইজেবল নেমস মানে হচ্ছে যেটাকে রেকগনাইজ করতে পারি বা যেটাকে আলাদা করে আমি ধরতে পারি। আমার নাম, তোমার নাম, যেরকম আমাদের নাম রয়েছে, আমার নাম অনিক, তোমার নাম শুভম, এরকম করে যে আলাদা নামগুলো রয়েছে এগুলোকে আলাদা আলাদা করে যেরকম ভাবে আমরা রেফারেন্স করতে পারি। এবার অনিক বললে তো আমিই আসবো, আর রোহিত বললে অন্য আর একজন যার এক্সাক্ট নাম রোহিত সেই আসবে, অন্য কেউ তো আসবে না। সেই কারণে বলা হচ্ছে এখানে রেকগনাইজেবল নেম। এর ভিতরে এ ইকুয়ালস টু 10.23 যদি স্টোর করো তো এ যখনই লিখবে সেই 10.23টাই আসবে। 23.23.10 সেটা কখনো আসা সম্ভব নয়। সেই কারণে এইভাবে বলা হচ্ছে। চলো, তো এটা হলো। এবার এই ভ্যারিয়েবলের তাহলে আমরা যদি বলি যে ক্যারেক্টারিস্টিক্স কি কি, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে তাহলে আমরা কি বলতে পারি। ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা আসছে যে যখন তুমি ফিচার্স অফ পাইথনটা পড়ছিলে তখন তুমি একটা জিনিস পড়েছিলে যে ডাইনামিক্যালি টাইপ, পাইথন ইজ আ ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ, ঠিক। তো এই ডাইনামিক্যালি টাইপড জিনিসটা তাহলে কি, ডাইনামিক্যালি টাইপড মানে হচ্ছে যে যখন আমরা কোনো ভ্যারিয়েবলকে মেনশন করছি সেই মুহূর্তে আমরা তার ডেটা টাইপকে মেনশন করি না। ডেটা টাইপ কি জিনিস, ডেটা টাইপ হচ্ছে যে বিভিন্ন ধরনের তো ডেটা হতে পারে। একটা ডেটা মানে কি শুধু যে নাম্বার হবে তা তো নয়, আমার নাম তোমার নাম এটাও ডেটা, আমাদের ফোন নাম্বার এটাও ডেটা, আমাদের ইমেল এটাও ডেটা, এই যে ভিডিওটা দেখছো এটাও একটা প্রকারের ডেটা, একটা ছবি সেটাও ডেটা। সেই রকম তো এবার কোনটা কি ডেটা সেইটাকে আলাদা করে দেখবার জন্য ডেটা টাইপটাকে আমাদের ব্যবহার করতে হয়। যেরকম ধরো কোটো, কোটোটা এটা কিসের কোটো এক্স্যাক্টলি, চালের কোটো না নুনের কোটো, সেটা করবার জন্য আমাদেরকে চাল নুন বলে যে ওটা মার্কটা করতে হচ্ছিল, ওই রকম টাইপেরই হচ্ছে কিছুটা এই ডেটা টাইপ।
কেন এই ডেটা টাইপটার প্রয়োজন সেটা হচ্ছে যে তুমি কারোর নামের সঙ্গে এই রোহিত প্লাস শ্রাবণী, হ্যাঁ রোহিত প্লাস শ্রাবণী, এটা করে তুমি মন্দিরের গায়ে তো লিখে আসতেই পারো বা কোনো হিস্টোরিক্যাল প্লেসের গায়েও লিখে আসতেই পারো এই জিনিসটাকে, কিন্তু ম্যাথামেটিক্যাল কোনো লজিকে তুমি আমাকে কোনো অ্যান্সার করে দিতে পারবে না। ঠিক, 10+23 বললে কিছু একটা অ্যান্সার তুমি দিতে পারো, বা 10x23 বললে তাও একটা কথা থাকে, কিন্তু এই রোহিত প্লাস শ্রাবণী এরকম করে তো কোনো অ্যান্সার দিতে পারো না। সেই কারণেই এই ডেটা টাইপ গুলোকে করা হয়েছে, কি জিনিস আছে না আছে সেটা দেখো, দেখে তার অনুযায়ী তুমি ব্যবহার করো। এবার পাইথন হচ্ছে একটা ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাকে কোনো রকম ভাবে ডেটা টাইপটাকে মেনশন করতে হয় না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি হতো তো তাহলে তোমাকে ডেটা টাইপ মেনশন করতে কিন্তু হতো, তোমার বাধ্যতামূলক ছিল, তাছাড়া তুমি করতে পারতে না। তো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমি এটা লিখতে পারি যে, চলো এখানকার মধ্যে আরো একটা পয়েন্ট নিই, যে ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স বানানটা কি ভুল করেছি? মনে তো হচ্ছে তাই, মনে হচ্ছে বানানটা ভুলই ছিল ওটা। যাই হোক, একটা বুলেটেড পয়েন্ট করে দিই এখানটায়। ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা বলতে পারি যে ডাইনামিক্যালি টাইপড। ডাইনামিক্যালি টাইপ, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ডু নট মেনশন দি ডেটা টাইপ while declaring a variable. আবার বানান ভুল, 14 বার বানানটাই ভুল হচ্ছে, এক্সট্রিমলি সরি, হ্যাঁ বানানটা আমার একটু বেশি খটোমটো। আচ্ছা, ডু নট মেনশন দ্য ডেটা টাইপ, এটার একটা এক্সাম্পলও আমি তোমাকে দেখাতে পারি। এই যে যখন তুমি লিখছিলে, যখন তুমি লিখছিলে, এর আগে কিন্তু কোনো ওই ইন্টিজার বা কি জিনিস ফ্লোট, এগুলো একটা ভ্যালিড ডেটা টাইপ, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু তুমি কোনো কিছু মেনশন করোনি, তাই বলে এর কি কোনো ডেটা টাইপ নেই? এর কিন্তু ডেটা টাইপ আছে, জাস্ট তুমি মেনশন করছো না, সেটা আলাদা বিষয়। আছে, এদেরও আছে। কিরকম চেক করা যেতেই পারে একটা, যে এটা একটা ইনবিল্ট ফাংশন, ঠিক আছে? ইনবিল্ট ফাংশন এর ভিতরে তুমি যদি লেখো তাহলে এটা রিটার্ন করে কি? ডেটা টাইপ। ক্লাসটা ছেড়ে দাও, ক্লাস কি জিনিস এখন দেখতে চাও না, ক্লাস পরে বলবো। তুমি শুধু এইটুকু দেখো, INT লেখা আছে, মানে এটা ইন্টিজার। তাহলে কি এটাও ইন্টিজার? এই বিটা, বিটা কিন্তু ইন্টিজার নয়, বিটা অন্য জিনিস। বিটা দেখাচ্ছে কি জিনিস, বিটাকে বলা হয় টাপল। এই যে দেখো, ক্লাসের ক্লাস রয়েছে, এখানে ইন্টিজার লেখা ছিল, আর এখানে এলো টাপল, এটা হলো টাপল, বিটা হলো একটা টাপল, ঠিক আছে? তো এরকম করে আমরা টাইপ দেখতে পারি, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ডাইনামিক্যালি টাইপ তো বলছিলাম, এখানে কিন্তু তুমি একবারও এটা বলনি যে ইন্ট এ ইকুয়ালস টু 12, এইরকম করে কিন্তু তুমি লেখো না, সিনট্যাক্স এরর। কেননা এটা গ্রামার নয়, পাইথনে এইভাবে লেখা হয় না, সেই কারণেই এইটা তোমার ইন্টিজারটা দেওয়ার কোনো দরকার নেই। সিনট্যাক্স মানে হচ্ছে গ্রামার, এটা গ্রামাটিক্যাল এরর, পাইথনে এইভাবে কেউ সেন্টেন্স লেখে না, সেই কারণেই তুমি এটা পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা চলো, সরি। হ্যাঁ, তো ডাইনামিক্যালি টাইপড, এটা একটা হলো। আর একটা জিনিস হচ্ছে যে রিঅ্যাসাইনমেন্ট। রিঅ্যাসাইনমেন্ট একটা পয়েন্ট আছে, দাঁড়াও তো বলছি কি জিনিস। ধরো এই যে এ একটা ভ্যারিয়েবল যে তোমার লেখা ছিল, প্রথমে সেটা ইন্টিজার ছিল। চলো এটা এটা এক্সাম্পলেই দেখো, এটা এই ধারে দেখে লাভ নেই তোমাদের। দেখো, এ যেটা লিখলে, এ তো 12 আছে, এর টাইপ তাহলে আগেই বলে দিয়েছি, এর যে টাইপটা, টাইপ অফ এতে ভ্যালু তো চেঞ্জ করে নিতে, তাহলে এটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, হয়ে গেল। বি এর টাইপ, বি এর মধ্যে অন্য টাইপের ডেটা আছে, তো বি এর তাই জন্য টাইপ হচ্ছে, বি এর টাইপ হচ্ছে টাপল। ইন্টিজার আর টাপল দুটো নিয়ে কাজ করলাম। এবার বি এটা আছে, বি এর ভ্যালুটা চেঞ্জ করি, এখনো কি এটা টাপল? এটার উত্তর কি দেবে? এটা দিয়ে আমি চেক করতে পারবো টাইপ অফ বি দিয়ে, ফ্লোট।
ফ্লোট মানে হচ্ছে ডেসিমেল পয়েন্ট দেওয়া নাম্বারকে এখানে ফ্লোট ডেটা টাইপ হিসেবে গণ্য করা হয়, তাই জন্য এটা এটা। কিন্তু তাহলে বি যদি টাপল হয়, একটা ডেটা টাইপে হয়ে গেছে, তারপরে সেই বি কে তুমি কোনো ডিলিট ফিলিট না করে, কোনো কিছু না করে, হরাম করে তুমি আবার বলছো যে আমি ফ্লোট করে দেবো, ডেসিমেল পয়েন্ট স্টোর করবো, সেটা কি করে হয়? এটাই হচ্ছে রিঅ্যাসাইনমেন্ট। কোনো একটা ভ্যারিয়েবলের যে ভ্যালুটা রয়েছে সেটার মধ্যে যে কাজটা করছো সেটা যখন কমপ্লিট হয়ে গেছে, শেষ, ঠিক আছে, তারপরে তুমি একটা অন্য কোনো ডেটা টাইপের অন্য কোনো ভ্যালু সেটার মধ্যে কিন্তু তুমি রিঅ্যাসাইন করতে পারো। সেটার জন্যই আমি পয়েন্টটাও লিখেছি রিঅ্যাসাইনমেন্ট। এটা কেন করতে পারছো? এটা করতে পারছো ফার্স্ট পয়েন্টের জন্য। ফার্স্ট পয়েন্টটা কি ছিল? ডাইনামিক্যালি টাইপড, ডাইনামিক্যালি টাইপিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা ভ্যারিয়েবল লিখি, ভ্যালু লিখি, কিন্তু ডেটা টাইপটা মেনশন করি না। কি ভ্যালু রাখছি, বেসড অন দ্যাট ডিউরিং দ্য রান টাইম তখন ওটা ডিসাইড হচ্ছে এটা কি ডেটা টাইপ হতে পারে, সেইটা ডাইনামিক্যালি জিনিসটা আমার পাইথন করে দিচ্ছে, ঠিক আছে। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কথা হতো তাহলে তোমাকে ইন্ট, ফ্লোট, টাপল এই জিনিসপত্রগুলো মেনশন করতে হতো, আর সেটাকে বলা হয় স্ট্যাটিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি, সি প্লাস প্লাস, জাভা, এরা সবাই কিন্তু স্ট্যাটিক্যালি টাইপড, এখানে হচ্ছে ডাইনামিক্যালি টাইপ। এই ডাইনামিক্যালি টাইপটের জন্যই এই রিঅ্যাসাইনমেন্ট জিনিসটা কিন্তু পসিবল হলো। তো এটাকে একটা শর্ট ফর্মে কি লিখতে পারি দেখি, একটা কিছু তো লিখে দেওয়া দরকার, না হলে তো মুশকিল। বিকজ variables are pointers. mm, a variable that current currently points to an integer can be reassigned, can be reassigned to point to a float slash দিয়ে tuple এটসেট্রা। হ্যাঁ, অনেক অনেক কিছুতেই ওটা রিঅ্যাসাইন করা যায়। যা যা ডেটা টাইপ আছে না আছে তার মধ্যে তুমি রিঅ্যাসাইন করতে পারো, তোমার ভ্যালু স্টোর করা নিয়ে কাজ, তার বেশি তোমার কোনো কাজকর্ম নেই এখানে, ঠিক আছে। এবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ক্রিয়েশন। ক্রিয়েশন ক্রিয়েশন মানে হচ্ছে যে এখানে আমি শুধু এইটুকু বলতে চাইছি যে ভ্যারিয়েবল একটা যখন তুমি লিখছো করছো, কখন সেই ভ্যারিয়েবলটা ক্রিয়েট হচ্ছে। একটা ভ্যারিয়েবল তখনই ক্রিয়েট হয় এক্স্যাক্টলি যে মুহূর্তে তুমি সেই ভ্যারিয়েবলটাকে বলছো যে এইখানে একটা ভ্যালু আছে, সেটাতে পয়েন্ট করো। পয়েন্ট করো এ করো, সেটা তো তুমি আর ম্যানুয়ালি বলছো না, তুমি জাস্ট লিখছো ভ্যারিয়েবল ইকুয়ালস টু ভ্যালু, এভাবে লিখছো। এক্স্যাক্টলি সেম জিনিস। তো তোমাকে এখানে ইজি ল্যাঙ্গুয়েজে এটা বলতে পারো, আ ভ্যারিয়েবল ইজ ক্রিয়েটেড ইন দ্য মেমোরি দি এক্স্যাক্ট টাইম, সেই এক্স্যাক্ট সময়ে যখন, লাইক when we assign a value to it, যখন আমরা কোনো ভ্যালুকে অ্যাসাইন করি, সেই এক্স্যাক্ট মুহূর্তে ভ্যারিয়েবলটা ক্রিয়েট হয়। চলো একটা ছোট্ট এক্সাম্পল। এ একটা ভ্যারিয়েবল আছে, বি একটা ভ্যারিয়েবল আছে, সি এখানে নেই। সি নেই, নেম এরর, সি ইজ নট ডিফাইন্ড। ভ্যারিয়েবলকে তোমাকে ডিফাইন করতে হবে। ডিফাইন কি করে করবে? একটা ভ্যালু অ্যাসাইন করো, ভ্যালু অ্যাসাইন করলেই সেটা ভ্যারিয়েবলটা ডিফাইন হয়ে যাবে। সি ইকুয়ালস টু 45। চলো, সি 45 হয়ে গেছে। এইটাই হচ্ছে ক্রিয়েশন। এইটা ক্রিয়েশন না করলে হয় না। যে এক্সাক্ট মুহূর্তে তুমি ইকুয়ালস টু 45 লিখছো, সেই এক্সাক্ট মুহূর্তেই এই জিনিসটা হয়ে যায়, ঠিক আছে। এটা ভ্যারিয়েবলটা ক্রিয়েট হয়ে যায়, এটাকেই বলা হচ্ছে ক্রিয়েশন। আলাদা করে সেইটারই আমি পয়েন্ট করে বলছি। তো একটু লিখে নি জিনিসটা। ভ্যারিয়েবল ইজ ক্রিয়েটেড ইন মেমরি, ওই ইন MEMORY, memory, the exact moment a value value is assigned to it, a value is assigned to it। আচ্ছা, ইউজিংটাও লিখেই দিই বরঞ্চ, ইউজিং দি এইটা, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ইউজিং দি ASSIGNMENT, অ্যাসাইনমেন্ট, ইউজিং দি অ্যাসাইনমেন্ট অপারেটর।
ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে যখনই তুমি লিখবে সেই মুহূর্তেই তোমার ভ্যারিয়েবলটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। চলো, এই তিনটে তো আমাদের ক্যারেক্টারিস্টিক্স এর পয়েন্ট হয়ে গেল। এইবার আসি আমাদের একটু মানে ডিটেলসে, সেটা হচ্ছে সিনট্যাক্স। এতক্ষণ তো আমরা থিওরি তো জিনিসপত্র সলভ করছিলাম, এইবার আমাদের একটু সিনট্যাক্সে আসতে হবে। একটু স্ক্রোল করে নি, হ্যাঁ। হুম, আচ্ছা, এর মধ্যে এখানে একটু ব্যাক যাই, আর এন্টার মেরে দিই। ওই 3 হ না ভাই। আচ্ছা ঠিক আছে, 3 হচ্ছে না, ওরা আমি কিছু করে দিতে পারবো না, ওই দিয়ে কাজ চালাও এখন। সিনট্যাক্স, এই সিনট্যাক্স হচ্ছে মানে কিভাবে এক্স্যাক্টলি তোমাকে লিখতে হয়, সেই জিনিসটাই হচ্ছে তোমার সিনট্যাক্স, ঠিক আছে? টু এখানে তো নয়, হ্যাঁ, নর্মালি নর্মালি আমাকে লিখতে হবে এখানে। সিনট্যাক্স তাহলে কি, সিনট্যাক্স তুমি কিভাবে এক্স্যাক্টলি ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করেছো সেইভাবে। তো ইন জেনারেল ওয়েতে যদি লিখতে হয় এ বি সি, তো অগণিত হতে পারে বস, তো অগণিত তো ওইভাবে লিখতে পারি না, আমাকে একটা কিছু ডিনোট করতে হবে। তো আমি সেইভাবে করছি, ভ্যার, ভ্যার মানে হচ্ছে ভ্যারিয়েবল ইকুয়ালস টু, এটা হচ্ছে সিনট্যাক্স, ভ্যার ইকুয়ালস টু ভ্যালু। এখানে কোনো ওই সেমিকোলন এ বা কোনো কিছু দিয়ে স্টেটমেন্ট এন্ড করা হয় না, জাস্ট লাইন কমপ্লিট করো এন্টার মানো স্টেটমেন্ট এন্ড হয়ে যায়, সেই কারণে কোনো সেমিকোলনে কিন্তু আমি কিছু দিচ্ছি না। ঠিক আছে, এটা পার্ট অফ সিনট্যাক্স, এখানে লাগে না, এক্স্যাক্টলি ওটা মনে রেখেই কাজ করবে। আচ্ছা, বেশ। এই ভ্যারিয়েবল যখন তুমি ক্রিয়েট করছো, এর মধ্যে ইন্টারনালি কি জিনিসটা হচ্ছে, ইন্টারনালি একটা জিনিস হয় যেটা হচ্ছে এই যখনই তুমি কোনো প্রোগ্রাম লিখছো না লিখছো, সেটা কিন্তু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা তোমার কম্পিউটারের র্যাম আছে, র্যামকে অ্যাক্সেস করে। এই র্যামের মধ্যে এক্স্যাক্টলি যখন তুমি a = 10 এইভাবে লিখছো, তার র্যামের দুটো সেপারেট পার্ট হয়ে যায়। কি কি পার্ট হয়, একটাকে বলা হয় ভ্যারিয়েবল স্পেস, যেখানে এ বি সি এগুলো থাকে। আর একটাকে বলা হয় ভ্যালিউ স্পেস, যেখানে 10 23 45 অনিক, রোহিত, এই জিনিসপত্রগুলো ভ্যালুগুলোকে রাখা হয়। ঠিক আছে? তো এখানে কি আমরা একটু ড্রয়িং ফ্রয়িং করতে পারবো? সেটা কি পসিবল হবে পেন ফেন নিয়ে এ করে? হাইলাইট টেক্সট তো না। স্যার, ও আচ্ছা, ড্র ড্র, হ্যাঁ, ড্র, কিছু কিছু জিনিসপত্র ড্র এ করা যেতে পারে। তো বা ইনসার্টের মধ্যে আমি যদি একটা, আমাদের এক্স্যাক্টলি দুটোই রো লাগবে, দুটো রো এর মধ্যে আমরা এতগুলো জায়গা, এতগুলো জায়গা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ড্রটা এটা নিচ্ছি না, এটা আমরা নিচ্ছি না, আমরা একটু টেক্সট ইনসার্ট করব। টেক্সট ইনসার্ট করবার জন্য কি কোনো কিছুই নেই? ধুর তেরিকি, ছাড়ো, আমি ওটা ড্র করেই দেখিয়ে দিচ্ছি কি জিনিসটা হয়। দেখো, ফার্স্ট অফ অল এইখানটায় যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে, সেটা করতে দিচ্ছে না। আচ্ছা, বেশ বেশ বেশ, বাপ রে বাপ, এতক্ষণে কাজ এলো। আচ্ছা, ফার্স্ট স্পেস যেটা ক্রিয়েট করবে সেটার নাম হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল স্পেস। আর তারপরে যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে VALUE, ভ্যালু স্পেস। এই ভ্যারিয়েবল স্পেস যেটা লিখছো, এটা তো আমরা ইজি নাম বলবার জন্য করবার জন্য এরকম ভাবে লিখছি, অ্যাকচুয়াল নাম যেটা হয় সেটাকে বলা হয়, এটাকে বলা হয় স্ট্যাক। আর ভ্যালু স্পেসকে বলা হয় হিপ, এটাকে বলা হয় স্ট্যাক, আর এটাকে বলা হয় হিপ। এবার একটা ছোট্ট দাগ টেনে দিই, আমার কাছে মাউস নেই, যেমন তেমন করে করছি তো একটু টেরা বেঁকা হবেই কিন্তু, হ্যাঁ। আর এই যে সেগ্রিগেশনটা হচ্ছে, এটা কিন্তু কমপ্লিটলি তোমার র্যামের ভিতরে হচ্ছে, হ্যাঁ। আর
ভুল করেও বলবে না কোথাও গিয়ে যে এটা রমের মধ্যে হচ্ছে, এটা কিন্তু র্যামের মধ্যে হচ্ছে। হ্যাঁ, এবার র্যামের মধ্যে যখন হচ্ছে তো তখন এবার আমি একটা কাজ করি বরঞ্চ, এ ইকুয়ালস 10, বি, এটা আবার ক্যাপিটাল নিল কোন আক্কেলে, দ্যাট আই ডোন্ট নো, ক্যাপিটাল আমি একেবারে লিখতে চাইছি না। বি ইকুয়ালস টু 23.4, সি, এই বারবার ক্যাপিটাল হচ্ছে ভাই, ওটা আমার দোষ নয়, সি ইকুয়ালস টু 90। ঠিক আছে, এই তিনটে এই তিনটে যে ভ্যারিয়েবল রয়েছে আর ভ্যালু রয়েছে, এইগুলো কিভাবে স্টোর হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। প্রথমে কি হয়, লাইন ওয়াইজ এক্সিকিউশন হয় পাইথনের মধ্যে। এই তিনটে লাইন যে লিখেছি, তিনটে লাইনের লাইন ওয়াইজ একটা 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 করে এক্সিকিউশন হবে। প্রথম লাইনে আছে a ইকুয়ালস টু 10। যখনই পাইথন এই ভ্যালু অ্যাসাইনমেন্টে পড়ছে তখন জিনিসটা কোন দিক থেকে এক্সিকিউশন স্টার্ট হয়, তোমার ডান হাত থেকে এক্সিকিউশন স্টার্ট হয়। ডান হাতে কি আছে, 10। ফার্স্টে দেখবে কি আছে, 10 আছে। এই 10টাকে ফার্স্টে ভ্যালু স্পেস, 10টা তো ভ্যালু, ভ্যালু স্পেসে এখানে তুমি একটা কোথাও জায়গা নিয়ে স্টোর করো। 10 স্টোর করলে এখানে আমাকে একটা বক্স দিতে হতো। বক্স কি আমি একটা শেপ কি দিতে পারবো? বাহ, এই তো একটা বক্স দেওয়া যাবে এখানটায়। 10, এই দেখো, 10 এর জন্য একটা বক্স করলাম। আমাদের তো আরো দুটো বক্স লাগবে, তো সেই দুটো বক্সকেও আমরা বরঞ্চ বানিয়ে নিই। এখানটায় আরো আমাদের দুটো বক্স লাগবে। এই যে, এটা আর একটা বক্স যেটা 23.4টার জন্য রাখলাম। আর আর একটা বক্স বানিয়ে নিচ্ছি এখানটায়, এর মধ্যে 90টাকে ভরে রাখ। এই যে তিনটে বক্স হলো, এবার আমি খালি আমার ইজিনেস এর জন্য বক্স তিনটাকে বানিয়ে রাখলাম। এবার আসি একটা একটা করে লাইনে আসি, যেহেতু তিনটে ছিল ভাই, তিনটে করেছি। ঠিক আছে, এ ইকুয়ালস টু 10। এই যে 10 তুমি স্টোর করলে, 10 এর একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস থাকে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ঘর। হ্যাঁ, এই ঘরের একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস থাকে। ধরে নিচ্ছি আমি সেই অ্যাড্রেসটা, অ্যাজ 0x11। ঠিক আছে, এই অ্যাড্রেসটাকে আমি ধরে নিচ্ছি অ্যাজ 0x11। এবার তুমি এদিকে এসো, এদিকে এসে এ বলে একটা ভ্যারিয়েবল তুমি ক্রিয়েট করবে। একটু সাইজটা বড় করলে ভালো হয়। এ বলে এই ভ্যারিয়েবলটা তুমি ক্রিয়েট করলে। ওরে বাবা রে, ড্র 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 ভাই ড্র। হ্যাঁ, এই যে দেখো এবার কি করছি, দেখো খালি একটু তুলে দাও খালি, তাহলেই হলো। এই যে এই 0x11টা যেটা লিখেছিলে না, উফ ভাই, এত ঝামেলা এদের। হুম, কেন ভাই, ওর ভিতরে কি লেখা যাবে না 0x11? এই দেখো, এর ভিতরে থাকে। এর মধ্যে অ্যাকচুয়ালি এর ভিতরে কি আছে, এর ভিতরে এই অ্যাড্রেসটা আছে। এই অ্যাড্রেসটা যখন তোমার কাছে আছে, তখন যখন তুমি লেখো, কিন্তু এই লোকেশনটার মধ্যে পয়েন্ট করে। এর মধ্যে কোনো ভ্যালু থাকে না, কে বললাম পয়েন্টার। পয়েন্টারে কি হয়, পয়েন্টারে কোনো ভ্যালু ডাইরেক্টলি থাকে না, পয়েন্টারের ভিতরে অনলি অ্যাড্রেস থাকে। ঠিক আছে, এই অ্যাড্রেসের মধ্যে, 10-এর মধ্যে এই অ্যাড্রেসটা যেখানে আছে 0x11, 0x11-এ গিয়ে পয়েন্ট করবে। 0x11-এর ভিতরে আছে 10, সেই 10টাকে তোমাকে দেখাবে। এই জিনিসটাকেই তুমি দেখো এক্স্যাক্টলি আইডি, যে তোমার ইনবিল্ট ফাংশনটা আছে, আইডি ফাংশন দিয়ে তুমি কিন্তু দেখো। ঠিক আছে, সেম জিনিস হবে বি এর ক্ষেত্রে এখানে যেমন তোমার 23.4 লেখা আছে, 23.4। ঠিক আছে, তো এই 23.4টা কোথায় থাকবে, 23.4টা থাকবে এক্স্যাক্টলি এর ভিতরে, এর ভিতরে।
আর একটু কি তোলাটুলি করা যায়? বড় ছোট হয়ে গেছে বক্সটা। হ্যাঁ, 23.4 দেখো এর ভিতরে করা হলো। এবার এটারও কোনো না কোনো তো একটা ধরো অ্যাড্রেস থাকবেই, যেটা আমি ধরে নিচ্ছি 0x465 র্যান্ডম অ্যাড্রেস। কোনো কিছু কিন্তু ওই এক্স্যাক্টলি ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ওই গভর্নমেন্টের কোয়ার্টার যেরকম হয় সেরকম করে হয় না, যেখানে ফাঁকা আছে ভাই সেখানে স্টোর হয়। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এই 0x46 হচ্ছে এর অ্যাড্রেস। তো এই দিকে যদি এসে আমি একটা বি ভ্যারিয়েবল ক্রিয়েট করি, বি ভ্যারিয়েবল ক্রিয়েট করে তার মধ্যে যদি আমি একটা অ্যাড্রেসকে স্টোর করি, একটা অ্যাড্রেসকে আমাকে স্টোর করতে হবে। অ্যাড্রেসটাকে এর ভিতরে অ্যাড্রেসটা আমি কি করব তাহলে? 0x465 এক্স্যাক্টলি আমি এই অ্যাড্রেসটাকেই স্টোর করব। কেননা b=23 আছে, আগে ফার্স্টে মেমোরির মধ্যে এই 23.4 ভ্যালুটা স্টোর হয়েছে, যে ঘরটার মধ্যে হয়েছে সেটার নাম হচ্ছে 0x465। 0x465 এর এইবার তারপরে b=, যখন তুমি 23.4 লিখছো, ফার্স্টে 23.4 হিপে এলো, হিপে এসে অ্যাড্রেস পেলো, সেই অ্যাড্রেসটা তারপরে ইকুয়ালস টুর মাধ্যমে এইদিকে যাচ্ছে। এই অ্যারোটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইকুয়ালস টুর কাজটাই করছি। ইকুয়ালস টু মানে বি এর ভিতরে ওটাকে স্টোর করো, বি যখনই বলবো 0x465 যেতে হবে, গিয়ে 23.4 এর মধ্যে সেটাকে ভ্যালুটাকে আমাকে দিতে হবে। সি এর কারণেও এক্স্যাক্টলি সেম জিনিস হবে, জাস্ট আমি করছি না বিকজ এক্সট্রিম টাইম লাগছে। এতটা টাইম ওয়েস্ট করলে একটু অসুবিধা আছে, ভিডিও অসম্ভব লম্বা হয়ে যাবে। এবার এই অ্যাড্রেসটা আমরা পাই কি করে? এবার পাইথনে দেখে নিই অ্যাড্রেসটা আমরা পাই কি করে। অ্যাড্রেসটা পাই আমরা হচ্ছে এ, কিছু একটা ভ্যালু আছে আইডি অফ এ, এইটা হচ্ছে তোমার অ্যাড্রেস। ঠিক আছে, এই অ্যাড্রেসের ভিতরে যে 12 ভ্যালুটা রয়েছে সেটা রয়েছে। বা তুমি এই আইডি ফাংশনের ভিতরে আইদার ভ্যালু দিতে পারো অর ভ্যারিয়েবল দিতে পারো, দুটোই। তো আমি এখানে আগের বার ভ্যারিয়েবল দিয়েছিলাম, 12ই তো ছিল। চলো দুটোকে কম্পেয়ার করে নাও, দুটো কম্পেয়ার করলেও একই পাবে, বা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় কম্পারিজন অপারেটর। ঠিক আছে, আইডি অফ, দেখো ট্রু এই কারণে এলো, ডান দিকেও যা আছে বাঁ দিকেও তাই আছে, অপারেটরের ডান দিকেও যা বাঁ দিকেও তাই, সেই কারণে ওটা ট্রু ভ্যালু দিল। ট্রুটা আবার তোমার কিওয়ার্ডের মধ্যে পড়ে, কিওয়ার্ডের মধ্যে স্পেশাল কিওয়ার্ড, সেটা অবশ্যই মনে রাখবে, ট্রু ফলস আর নান স্পেশাল কিওয়ার্ডস এর মধ্যে ছিল। তো এখানে সেই ট্রুটাই দেওয়া হচ্ছে তোমাকে। ঠিক আছে, একটা ভ্যালু দেওয়া হলো, বেশ। এবার একটা প্রোগ্রাম যখন তুমি লিখবে, সেই প্রোগ্রামটা লিখবার সময় যে একটাই ভ্যারিয়েবল হবে সেটা তো হওয়া সম্ভব না। তুমি তো অঙ্ক যখন করেছো, ওই একটা এক্স নিয়ে দিন কাভার করে দিয়েছো, সেটা তো হয়নি। এক্স ওয়াই জেড এ বি সি বহু কিছু জিনিসপত্র ছিল, সেইগুলোকেও তো আমাকে কনসিডার করতে হবে, না হলে তো ওইভাবে তো হয় না। সেটার জন্য কি করা যায়? তাহলে আমাকে করতে হবে, আহ ঠিক আছে এটা থাক, এ ইকুয়ালস টু 13, বি ইকুয়ালস টু 14, সি ইকুয়ালস টু 56, এই না সরি 56। এই কতবার যত ভ্যারিয়েবল করবে ততবার একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা লাইন করে লিখবে করবে, এতে কি জিনিসটা হচ্ছে বলতো? তোমার লিখতে, ওই এন্টার মেরে মেরে লিখতে অনেক বেশি সময় লাগছে। আর কিছুই না, সিগনিফিকেন্ট কোনো কিছু হয় না যে আমার প্রোগ্রামের বিশাল কিছু একটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, প্রোগ্রাম ফাস্ট হয়ে যাবে, কিচ্ছু হয় না। ওটা নয়, এই জিনিসটাকে আরো একটু ইজি ভাবে লেখা যায়, সেটাকে বলা হয় মাল্টিপল ভ্যারিয়েবল ক্রিয়েশন, এমভিসি। মাল্টিপল ভ্যারিয়েবল ক্রিয়েশন, মাল্টিপল ভ্যারিয়েবল ক্রিয়েশন কিভাবে করা হয়? এবিসি তিনটে তো কাজ হয়ে গেছে, এবিসি নিচ্ছি না, এক্স ওয়াই জেড নিচ্ছি, যেগুলো হচ্ছে আমার ক্রিয়েট করা হয়নি। ঠিক আছে, দেখো এইভাবে লিখতে হয় ওটা। এক্স লেখো, তিনটে ভ্যারিয়েবল ক্রিয়েট করবো, এক্স ওয়াই আর জেড। এক্স লিখবো, তারপর লিখবো ওয়াই, তারপর লিখবো জেড। তিনটে ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ইকুয়ালস টু দিলাম, দিয়ে নিয়ে এবার ভ্যালু গুলো দিতে হবে, তবেই তো ক্রিয়েটটা হবে। ওটা তো খালি আমি লিখেছি, তিনটে নাম লিখেছি, লেভেল গুলো দিছি, কার ওপরে লেভেল গুলো চিপকাবো সেটা তো দিইনি। 45, তিনজন আছে, তিনজনের ভ্যালু দিতে হবে, কমা কমা দিয়ে সেপারেট করে, 45, 87, ওই ওই, আর 96। ঠিক আছে, এই আবার কি সব এলো ভাই। হ্যাঁ, চলো
95 এসছে। কোনো এরর নয়, বিকজ দিস ইজ দ্য সিনট্যাক্স ফর মাল্টিপল ভ্যারিয়েবল ক্রিয়েশন। এবার কোশ্চেনটা আসতে পারে এক্স এর ভিতরে কোন ভ্যালুটা আছে। এক্স এর ভিতরে এক্স্যাক্টলি যে অর্ডারে তুমি ভ্যালুটা লিখেছো সেই অর্ডারেই ভ্যালুগুলো রয়েছে। কিভাবে দেখবে? এক্স 45, ওয়াই 87, জেড 95, এইভাবেই ভ্যালুগুলো আসে। ঠিক আছে, কিন্তু এর কিছু ড্রব্যাক আছে। এর ড্রব্যাক হচ্ছে এটা, ডান দিকে যতগুলো তুমি ডান দিক তো খাবার হাত এইটা, হ্যাঁ সরি, তো ডান দিকে যতগুলো তুমি ভ্যারিয়েবল রাখছো, এই মানে সরি ভ্যালু রাখছো, এক্স্যাক্টলি বাঁ দিকে ততগুলোই ভ্যারিয়েবলকে রাখতে হবে। এখানে আমি 3টে নাম্বার রেখেছিলাম, তাই জন্য এক্স ওয়াই জেড 3টে ভ্যারিয়েবলকেই রাখতে হয়েছে। এইদিকে 4টে এইদিকে 2টো, বা এইদিকে 2টো এইদিকে 4টে, ওরকম করে হয় না। দেখো একবার কি জিনিসটা হয়। আহ পি কমা কিউ ইকুয়ালস টু 13, 14, 15, দুটো লেভেল 3টে ভ্যালু, মানে দুটো ভ্যারিয়েবল 3টে ভ্যালু হবে না। এটা সিনট্যাক্স নয়, দুটো দিকে ইকুয়াল থাকতে হয় এক্স্যাক্টলি। চলো, ভ্যালু এরর কি, এররটা কি দিচ্ছে, এই লাস্ট লাইনটা পড়ো, এররটা কি দিচ্ছে, টু মেনি ভ্যালুস টু আনপ্যাক, এক্সপেক্টেড টু গট 3। কেন এক্সপেক্টেড টু হয়েছে? দুটো ভ্যারিয়েবল লিখেছো। কেন গট 3 হয়েছে? তিনখানা ভ্যালু দিয়েছো, তাই জন্য এক্সপেক্টেড টু গট 3। এর অপোজিটটা করলে কি হয়? তো তাহলে পি আর কিউ কি এক্সিস্ট করে? এখানে এটাও একটা কোশ্চেন, পি আর কিউ কি এক্সিস্ট করে? পি লিখে দেখি। হয়, একটা এরর চলে এসছে, মানে সেই লাইনটা ঠিক না করে তুমি নেক্সট লাইনে করতে পারবে না। এটা ইন্টারপ্রেটার, এটা কম্পাইলার নয়, ওভাবে হয় না। এরর এসছে, এররকে সলভ করো, তাই জন্যই তোমাকে এররটা ধরানো হয়েছে। ঠিক আছে, চলো এবার দেখা যাক। পি কমা কিউ কমা আর, তিনটে নিলাম, ইকুয়ালস টু 12, 13। তিনটে ভ্যারিয়েবল নিয়েছি, মানে তিনটে লেভেল নিয়েছি, দুটো বক্স রেখেছি। চলো, এখানে দিয়েছে সেম ভ্যালু এররই আছে, টু নট এনাফ ভ্যালুস টু আনপ্যাক। হালকা যে মেসেজটা ছিল সেই মেসেজটা চেঞ্জ হয়েছে, টু মেনি ভ্যালুস টু আনপ্যাক, আর এখানে নট এনাফ ভ্যালুস টু আনপ্যাক। এখানে মেন জিনিসটা যেটা পড়বে সেটা হচ্ছে এক্সপেক্টেড 3। কেন 3? পি কিউ আর তিনটে লেভেল ছিল, গট 2 মাত্র দুটোই পাওয়া গেছে। তো এখানেও আগেরটার মতন এই যে পি লিখে যে ট্রাইটা করেছিলাম, এখানেও কিন্তু সেম জিনিসই আসবে। এখনো যে তুমি এরর পেয়েছো, এটা কিন্তু এক্সিকিউট হয়নি, বা কিউ বা আরও যদি আমি দিই সেটাও কিন্তু এক্সিকিউট হয়নি। এরার হয়েছে, মানে সেটা স্টপ, ওইখানেই বন্ধ হয়ে আছে। ঠিক আছে, তো পি কিউ আর তিনটে ভ্যালু এইভাবে হয়ে গেল। বেশ, তাহলে এটা সলিউশনটা আমরা কি করে করতে পারি? পি কিউ আর নাও 12, 13, 14 করে দাও, হয়ে গেল সলিউশন। আর এলো, কিউ এলো, এরকম করে আসছে। আচ্ছা, তো তাহলে এই এক্সাম্পলটা তো হলো। এই এক্সাম্পলের পর আমি একটা অন্য রকম তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, এটা দেখো কি হচ্ছে। দেখে নিয়ে তারপরে তোমরা নিজেরা ভিডিওটা পজ করো, পজ করে ট্রাই করো, ট্রাই করে নিজেরা বোঝার চেষ্টা করো কি হচ্ছে। ঠিক আছে, কি অ্যান্সার আসবে না আসবে তারপর ভিডিওতে তো কন্টিনিউয়েশন হবেই। হ্যাঁ, একবার পাইথনটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, ক্লোজ করে দিচ্ছি নতুন করে। এই যে এটা করলাম, এটাতে পুরো ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এবার নতুন করে আর ক্লিন ভাবে তৈরি করি একটা জিনিস। এ কমা বি কমা সি, ঠিক আছে, ইকুয়ালস টু 12, 13, এ হলো। কি হওয়া উচিত ইন জেনারেল? কি হওয়া উচিত? এ ইকুয়ালস টু 12 হবে, বি ইকুয়ালস টু 13 হবে, সি ইকুয়ালস টু, এ কে অ্যাক্সেস করছি, এর ভিতরে আছে 12, তো তাহলে সি ইকুয়ালস টু এ, মানে ওটা 12ই হওয়া উচিত। সো এ আর সি এর রেফারেন্স ওই 12 কেই করছে, আর বি একা খালি 13 কে করছে। এটুকুই যা, তাই তো? পজ করো, চলো এবার আনপজ করছি, অ্যান্সারটা দেখি। চলো, নেম এ ইজ নট ডিফাইন্ড। কেন? এটা তো হওয়া উচিত নয় না, নেম এ ইজ নট ডিফাইন্ড। এ তো বলেছি তো, এ বি সি লিখছি, লিখবার পর নেম এ নট ডিফাইন্ড কেন? এইটার কারণটা হচ্ছে যে পাইথন ইন্টারনালি কিভাবে প্রোগ্রামটাকে এক্সিকিউট করছে, এই লাইনটাকে এক্সিকিউট করছে কিভাবে, তার উপরে নির্ভর করছে। এই যে দেখ,
প্রথমেই আমি বলেছিলাম যে এই ডান দিকে খাবার হাতের দিকের যে এক্সপ্রেশনটা রয়েছে সেই এক্সপ্রেশনটা আগে ইভ্যালুয়েট হবে, তারপর গিয়ে এইগুলোতে অ্যাসাইনমেন্টটা হবে। তুমি যখন এইখানে কাজ করছিলে তুমি কিন্তু করেছিলে আগে হিপের মধ্যে কাজ। হিপের কাজটা কমপ্লিট করো, হিপটাকে আগে ঠিকঠাক করো, হিপ করে নিয়ে তারপর যখন পয়েন্ট করবার সময় আসবে স্ট্যাকে এসে পয়েন্ট করবে। সেইটা ছিল তোমার কাজ। ঠিক আছে, তো এটার মধ্যে কি হচ্ছে, এই 12 13 এ এই জিনিসটা যেটা লেখা আছে এখানে তোমাকে আমি লিখে দেখাচ্ছি কি হচ্ছে এক্স্যাক্টলি। ঠিক আছে, এখানে নি, এখানে আমার হোমের মধ্যে গিয়ে একটা 20 সাইজ মেরে নি। এ কমা বি কমা সি ইকুয়ালস টু কি কি ভ্যালু নিয়েছিলাম বাই দ্য ওয়ে, 12 13 এ, 12 13 এ তিনটে ভ্যালু নিয়েছিলাম। এর এক্সিকিউশন কিভাবে হয়, ফার্স্টে এই পার্টটা হবে। এই পার্টের মধ্যে একটু আগে টাপল বলে একটা জিনিস দেখেছিলে, এইখানে হচ্ছে টাপল প্যাকিং। ওখানে একটু আগে তুমি টু মেনি ভ্যালুস টু আনপ্যাক, টু লেস ভ্যালুস টু প্যাক, এই ধরনের একটা মেসেজ পাচ্ছিলে। এইটাই হচ্ছে প্যাকিং আনপ্যাকিং। আরো ডিটেলসে পরে বলবো কি হয়। এই রকম করে একটা খাপের মতন জিনিস তৈরি করে, ঠিক আছে, যেটার মধ্যে স্টোর করে হচ্ছে 12 13 এ। এ এটা ফার্স্টে হচ্ছে এই এটা, হ্যাঁ, এই যে এটা রয়েছে এই এটাই হচ্ছে এই এটা। এই এটাকে যে তুমি লিখছো, এ কখন এক্সিস্ট করবে, এ তখন এক্সিস্ট করবে যখন এর ভিতরে তুমি কোনো একটা ভ্যালু স্টোর করবে, সেই মুহূর্তে এক্সিস্ট করবে। সেইটা করবার জন্য এ ইকুয়ালস টু সামথিং লিখতে হবে। সেইটা এখনো পর্যন্ত কিন্তু লেখার ইভ্যালুয়েশন হয়নি, কারেন্টলি সেই ইভ্যালুয়েশনটা হয়নি। এখানে বোঝা যাচ্ছে শুধু এটা এ বহু যুগ আগে কোথাও একটা কিছু মেনশন করা হয়েছিল, সেই এটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। নতুন পাইথন খুলেছি ভাই, এর মধ্যে এ কোনো কিছু মেনশন করা নেই কারেন্টলি, দ্যাট ইজ ওয়াই এরারটা তুমি পেলে। এ ইজ নট ডিফাইন্ড, এই যে এটা ছিল এই এটাকেই বলা হচ্ছে নট ডিফাইন্ড। দিস এ ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, এই এটা যদি ডিফাইন করা থাকতো তারপরে নেক্সট লাইনে কি জিনিসটা হতো, তখন এটা দেখতো যে এ কমা বি কমা সি ইকুয়ালস টু 12 13 কমা, আমি ধরে নিচ্ছি এর আগে ডিফাইন করা ছিল অ্যাজ 88 হিসেবে। ঠিক আছে, তো তারপর যদি এটা থাকতো তারপরে এটা এরকম করে হতো, এ ইকুয়ালস টু 12, বি ইকুয়ালস টু 13 আর সি ইকুয়ালস টু লাস্ট ভ্যালু পড়ে আছে 88। তারপরে এটা এইভাবে ইভ্যালুয়েশনটা হতো। তো এই মাল্টিভেল ভ্যারিয়েবল ক্রিয়েশন এমভিসি যখনই ব্যবহার করবে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, ভ্যারিয়েবল যদি আগে ক্রিয়েট না হয়ে থাকে ভুল করেও সেই ভ্যারিয়েবলটাকে ডান হাতে যেন লেখা না হয়, এটাই এর প্রবলেম। ঠিক আছে, লেখাটা একটু লিখতে আমার সুবিধা হচ্ছে কিন্তু প্রবলেমটাও আছে, সেটা মাথায় না রেখে করাটা আমাদের উচিত নয়। ঠিক, তো এই মাল্টিপল ভ্যারিয়েবল ক্রিয়েশন এই জিনিসটাই হলো প্রবলেম। মাল্টিপল ভ্যারিয়েবল ক্রিয়েশনের একটা সিনট্যাক্সও তো হওয়া উচিত। সিনট্যাক্সটা আমরা কি এখানে করতে পারবো? না, এখানে লেখা আছে, ওখানে না করা যাবে না কোনো কিছু। এখানে বরঞ্চ আমি একটা বড় বক্স নিয়ে বা সেপারেটলি একটা বড় বক্স নিয়ে লেখাটা করি। মাল্টিপল ভ্যারিয়েবল ক্রিয়েশন সিনট্যাক্স। সিনট্যাক্স এখানে কি হচ্ছে, var ভ্যারিয়েবল 1 কমা ভ্যারিয়েবল 2 কমা ভ্যারিয়েবল এন নিচ্ছে। ঠিক আছে, এন মানে হচ্ছে যে এন নাম্বার অফ ভ্যারিয়েবল, যত ইচ্ছা তাই তুমি ভ্যারিয়েবল নিতে পারো, ইকুয়ালস টু ভ্যালিউ 1, হ্যাঁ ঠিক আছে, ভ্যালিউ 1 কমা ভ্যালিউ 2 কমা এন এর জন্য এন নাম্বার অফ ভ্যালুজ, এক্সাক্ট নাম্বার অফ ভ্যালুজ থাকা দরকার, ভ্যালিউ এন। এইটা হচ্ছে এর সিনট্যাক্স। ঠিক আছে, এই গেল সিনট্যাক্স। এর মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টস বা কশনারি কি আমাদের নেওয়া উচিত, দেয়ার শুড বি equal number of
values and variables, there should be equal number of values and variables, ডান দিক বাঁ দিক সেম সেম হওয়া উচিত, ঠিক আছে? বা এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, LHS ইকুয়ালস টু RHS। আশা করছি এখানটায় তোমার মনেটা থাকবে LHS RHS কিভাবে বলছিলাম। আর we should not use any variable which has not been declared বানান আবার ভুল, DCLARED, আচ্ছা, which has not been declared on the right hand side of the equal sign। এই দুটো জিনিস তোমাকে মাল্টিপল ভ্যারিয়েবল ক্রিয়েশনের সবসময় মনে রাখতে হবে। তো এই হলো কি মাল্টিপল ভ্যারিয়েবল ক্রিয়েশন। বেশ, তো এখানে আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েশন যেটা রয়েছে, এই ভ্যারিয়েবল ক্রিয়েশনটা এন্ড হচ্ছে। এবার আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে যে রেফারেন্স কাউন্ট কি জিনিস। রেফারেন্স কাউন্ট একটা হেডিং করা দরকার, সেটা হচ্ছে আর একটা বক্স নিয়ে বরঞ্চ রেফারেন্স কাউন্ট। হোয়াট ইজ রেফারেন্স কাউন্ট? রেফারেন্স কাউন্ট মানে হচ্ছে কারেন্টলি কোনো একটা ভ্যালু নিলাম 10-20, এই একটা ভ্যালু নিলাম, এই ভ্যালুটাকে at a given point of time কতগুলো ভ্যারিয়েবল অ্যাক্সেস করার চেষ্টা করছে, সেটাই হচ্ছে সেই ভ্যালুর রেফারেন্স কাউন্ট। রেফারেন্স কাউন্ট কোনোদিনও ভ্যারিয়েবলের হয় না, রেফারেন্স কাউন্ট সমস্ত সময় ভ্যালুর হয়, ঠিক আছে? তো এটাকে বলতে পারি রেফারেন্স কাউন্ট হচ্ছে ইট ইজ দ্য নাম্বার অফ ভ্যারিয়েবলস pointing value or memory location। কেন জানছি এক সেকেন্ড পর আসছি ওটাতে, ঠিক আছে? এটা জানা খুব দরকার। রেফারেন্স কাউন্ট হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবলস কারেন্টলি পয়েন্টিং টু আ ভ্যালু অর মেমোরি লোকেশন। কেন ভ্যালু করলে ভ্যালুটা তো মেমোরি লোকেশনেই থাকবে, তো সেই মেমোরি লোকেশনটাকেই এক্স্যাক্টলি পয়েন্ট করবার জন্য আমরা রেফারেন্স কাউন্ট এই কনসেপ্টের ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এই রেফারেন্স কাউন্ট জিনিসটা আমরা দেখতে কি করে পারি? এই রেফারেন্স কাউন্ট তো আমাকে তো দেখতে হবে, না হলে তো হয় না। চলো সেটার জন্য আমাকে প্রোগ্রামে আসতে, চলো let us see some examples about reference count। রেফারেন্স কাউন্ট কিভাবে কি হচ্ছে না হচ্ছে কেমন করে আমরা রিয়েল লাইফে এক্সাম্পলটা দেখতে পারি। তো আমরা বরঞ্চ এখানে চলে আসি, ফুল স্ক্রিন করে নিই। চলো, রেফারেন্স কাউন্ট কোনো একটা ভ্যালুর রেফারেন্স কাউন্ট আসবে, তো ভ্যালুটাকে ফার্স্টে স্টোর করা যাক। a ইকুয়ালস টু 9999, b ইকুয়ালস টু a, মানে a এই 9999 যেখানে রয়েছে সেই মেমোরি লোকেশনকে পয়েন্ট করবে, আর বি কে বলছি এর মধ্যে এ ভ্যারিয়েবলের মধ্যে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে স্টোর করতে ইন আ রাউন্ড অ্যাবাউট ওয়ে, যে বিও সেই ওই 9900 কে ওখানেই পয়েন্ট করবে। তো একবার আইডি দিয়ে জিনিসটা দেখে নি ফার্স্টে, যেহেতু আমরা আইডিটা এখন পর্যন্ত ব্যবহার করেছি। আইডি অফ এ, ঠিক আছে? এবার আইডি অফ এ ইকুয়ালস আইডি অফ বি। কেন করছি? এদেরকে তো আমি এমন ভাবে লিখেছি যাতে এটা দুজনেই সেম মেমোরি লোকেশনকেই পয়েন্ট করে। তো এই ইকুয়ালস যদি আমি দিই তাহলে এটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর, যে দুদিকেই ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই সেম জিনিস আছে কি না, সেই কারণে এটা ব্যবহার করা হয়। তো এখানে ট্রু আসা উচিত যদি সেম হয়, যদি না হয় তাহলে ফলস আসবে। তো ট্রু, ডান দিকেও যা আছে বাঁ দিকেও তাই আছে, এর থেকে আমরা এটা কনফার্মেশন পাচ্ছি যে এ আর বি দুজনে একটা মেমোরি লোকেশনের মধ্যেই পয়েন্টটা করছে। এবার রেফারেন্স কাউন্ট, যদি রেফারেন্স কাউন্টের নাম্বারটা যদি আমরা পেতে চাই তো তাহলে কিভাবে দেখা যায়? সেটা ডাইরেক্টলি দেখা যায় না,
সেটা দেখবার জন্য ইম্পোর্ট SYS সিস্টেম, ইম্পোর্ট SYS সিস সিস মডিউলকে ইম্পোর্ট করে আনতে হয়। এটা ডাইরেক্টলি পাওয়া যায় না, তাই জন্য এটাকে ইম্পোর্ট করতে হচ্ছে। এটা একটা ব্যাগ, এই ব্যাগটা অন্য কোথাও রয়েছে, ব্যাগটাকে তুমি ডেকে আনলে, এবার ব্যাগের ভিতরের একটা এক্সাক্ট এলিমেন্ট আছে, একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে তোমাকে কাজে লাগাতে হবে। সেটা এরকম করে হয় যে SYS, এই ব্যাগটা হাতে নিলাম, ব্যাগের চেন খুললাম, ডট গেট REF, গেট রেফ হচ্ছে রেফারেন্স কাউন্ট, গেট রেফ কাউন্ট, COUNT, গেট রেফ কাউন্ট। এবার এর ভিতরে তুমি ভ্যারিয়েবল ভ্যালু দুটোই দিতে পারো, যা ইচ্ছা, কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে রেফারেন্স কাউন্ট যে জিনিসটা চেক করছি সেটা তো কোনো ভ্যালুর হয়, সেই কারণে আমি ভ্যারিয়েবল দেবো না, আমি ভ্যালুই দেবো। হ্যাঁ, তুমি চাইলে এখনই করে দেখিয়ে দিচ্ছি, সেটা জন্য না। 2, কেন 2 এসছে আসছি, 1 সেকেন্ড। এটা দিলাম, এবার একবার ভ্যালিউটা দিয়েও দেখে নি, এ তো ছিলই ভাই, বি দিয়েই দেখছি। হ্যাঁ, ঠিক আছে, কি হয়েছে না হয়েছে, কেন 3 এলো, কেন 2 এলো, এইবার আছে। প্রথম যে ইনস্ট্যান্সটা, এই যে ট্রিপে এই কোয়াড 9, 4টে 9 হয়েছে, সেই ইনস্ট্যান্সটার মধ্যে প্রথমে পাইথন নিজের একটা রাখলো এইখানে, এটা নিজের একটা রেখেছে, আর তার সঙ্গে আর একটা যেটা এইখানে 2টা যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে গেট রেফারেন্স কাউন্ট, এইটা যখনই তুমি ব্যবহার করবে, কটা রেফারেন্স আছে সেইটা নেওয়ার জন্য না এক চান্সের মধ্যে সেট করে ফার্স্টে একবার চেক করে, যে ওই মানে একবার ওটাকে হোল্ড করতে হয়, সেই জন্য একটা রেফারেন্স কাউন্টও সবসময় বেড়ে যায়। সেই কারণে যাই তোমার থাকুক না কেন সবসময় +1 আসবে। এইটা কেন দিয়েছে, এটা একটা হয়তো অ্যানোমালি হতে পারে, সেই কারণে, কারণ এখানটায় আমার অল টাইম 3 দেওয়ার কথা, এটা 2 দেওয়ার কথা নয়, সেই কারণে আমি আবার করে BA ওইগুলো দিয়ে দেখছি। ঠিক আছে, আচ্ছা। এবার যখন এইখানে 3 পাচ্ছ, 3টা বি এর জন্য কেন পাচ্ছ, একটাতে এ পয়েন্ট করেছে, একটাতে বি পয়েন্ট করেছে, তাই জন্য 2 হলো, আর গেট রেফারেন্স কাউন্ট ওইটার জন্য আরেকটা এলো, তাই জন্য 3। এক্ষেত্রেও সেম একই হচ্ছে 3। ইন জেনারেল যদি তোমাকে জিজ্ঞেস করে যে রেফারেন্স কাউন্ট যদি এইভাবে ক্যালকুলেট করি তাহলে কত আসবে, যতগুলো রেফারেন্স কাউন্ট আছে সেটা +1 বলবে সব সময়, সেটা +1 হচ্ছে রেফারেন্স কাউন্ট তোমার আসবে। আচ্ছা, এইটা ইউজ যখনই করবে এই গেট রেফারেন্স কাউন্ট, এটার সময় তোমার একটা হিউজ 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 প্রবলেম আসবে। সেইটা যখন তুমি নিজে চেক করে দেখতে যাবে সেই মুহূর্তেই পাবে। C=26, ছোট নাম্বার, ঠিক আছে, C=26 করলাম, সি এত বড় একটা নাম্বার কি করে এলো, এটা এরকম করে আসে যে এই পাইথন এখন যখনই তুমি কম্পিউটারে রান করো না, তখন একটা জিনিস হয় যে আই থিঙ্ক সো -5 থেকে 256 অব্দি এতগুলো ভ্যালু ও অলরেডি পিছন দিক থেকে বানিয়ে রাখে। আর ওএসএ ওরাও তো ব্যবহার করে করে সমস্ত জিনিসই রয়েছে, ওটা অলরেডি হয়ে থাকে। সেই কারণে এইরকম ধরনের একটা অ্যাবসার্ড টাইপের ভ্যালু পাবে। এটাকে তুমি যেটা পাচ্ছ সেটা ভুল ভাল কোনো কিছু নয়, এই রেফারেন্স কাউন্টে যেটা পাচ্ছ সেটা ভুল নয়। এটা জাস্ট তোমাকে এটা জানতে হবে যে সিস্টেম এই জিনিসপত্রগুলোকে ব্যবহার করছে, তুমি একা নও যে এই একটা ভ্যালুকে নিয়ে কাজকর্ম করছো। অনেকে রয়েছে, অনেক প্রসেস রয়েছে, তারা নিজেরাও এই ভ্যালুটাকে নিয়ে কারেন্টলি সেই ইনস্ট্যান্সে যখন এন্টারটা মেরেছি সেই সময় কাজটা করছিল, সেই কারণে এত বড় নাম্বারটা এসছে, এমনি এমনি জিনিসটা আসেনি। ঠিক আছে, সেই কারণে এটা হয়েছে। এবার ওই 256 অব্দি তো করলো, তার পরের গুলোকেও বানায় না, কারণ ওইটুকু নাম্বার নিয়ে ইউজুয়ালি ইন জেনারেল আমরা কাজকর্ম করে থাকি, তার পরের গুলো আর অতটা বানায় না। তাই আমি অত বড় একটা নাম্বার নিলাম যে 4টে 9 দিয়ে, 4টে 9 তো হাজারের মধ্যে হলো তাও একটা কথা হয়, হাজার পেরিয়ে গেছে 10,000-এর লেভেলে ঢুকে গেছে যখন, তখন তো আর সেটা তো করতে পারবে না। সেই কারণে ওরকম একটা নাম্বার নিয়ে আমি তাড়াতাড়ি করে ওই ছোট ছোট ভ্যালু দিয়ে তাড়াতাড়ি রেফারেন্স কাউন্টটা দেখালাম। এইবার রেফারেন্স কাউন্ট তো এটা তো পেলাম, তো D=A করে দিই। ডি যে ভ্যালুটা আছে সেইটা, ডি এর ভিতরেও তো ওই ভ্যালুটাই রয়েছে, তো 3টে ভ্যারিয়েবল রয়েছে আর একটা গেট রেফ কাউন্ট, ওইটার জন্য আরেকটা হোল্ড করছে, তাই জন্য 4, টোটাল 4টে দেখাচ্ছে। ঠিক আছে,
তো এবার এইটাকে যদি আমাকে কমাতে হয়, এই রেফারেন্স কাউন্টকে আমাকে যদি কমাতে হয়, বা রেফারেন্স কাউন্টকে কেন কমাবো সেটা নয়, এমন একটা সিচুয়েশন ধরো যে এই ভ্যালুটা নিয়ে তোমার যে কাজকর্ম ছিল সেই কাজকর্মগুলো শেষ হয়ে গেছে, ঠিক আছে? তুমি কোনো মানে এতগুলো চারটে পাঁচটা তো করবে না, দুটো কি তিনটে হয়তো প্রোগ্রামের মধ্যে করবে করবে, তো সেইটা করে নিয়ে তোমার ভ্যারিয়েবল গুলোর কাজকর্ম হয়ে গেছে, বা সেইটা নিয়ে অন্য কিছু একটা তুমি ওর মধ্যে মডিফিকেশন করেছো, মডিফিকেশন করবার জন্য সেই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, হয়ে গিয়ে অন্য ভ্যালু এসছে। যেমন বি প্লাস ইকুয়ালস টু, বি এর ভ্যালুটা দেখে নি, বি এর ভ্যালু এটা দাঁড়ালো। এবার রেফারেন্স কাউন্ট যদি চেক করি, একটা কমলো, কেন বি এখন আর কিন্তু ওই নাম্বারটাকে করছে না, বি এর মধ্যে একটা মডিফিকেশন হয়েছে, তাই জন্য রেফারেন্স কাউন্ট কিন্তু কমছে। সি সি মাইনাস ইকুয়ালস টু, সি ছিল না, ও আচ্ছা সি দিয়ে তো অন্য কাজ করেছি, এ বি আর ডি ছিল না আমার কাছে, লাভ নেই, বি করেছি, তাহলে ডি এর ভ্যালুটা রয়েছে তো এটা, তো ডি মাইনাস ইকুয়ালস টু করে রাখি বরঞ্চ, এই সরি, ডি মাইনাস ইকুয়ালস টু, ঠিক আছে? এইবার আরেকবার এই সেম কমান্ডই আমি রান করতে পারি, টু, কেন এখানে ডি দিয়ে করছে, ডি কিন্তু আর তাকে পয়েন্ট করছে না, ডি এখন অন্য কাউকে পয়েন্ট করছে, এই নাম্বারটাকে পয়েন্ট করছে। গেট রেফারেন্স কাউন্ট অফ এ যখন দেখবে তখন তুমি তোমার অ্যাকচুয়ালটা পাবে, ডি তে কিন্তু নয়, ডি তে আমি চেঞ্জ করেছি, তার সত্ত্বেও আমি ডিটা ওইটাই রান করেছি, এখন এটাও টু হয়েছে, কারণবশত যে ওইটা এ তে একটা পয়েন্ট করছে আর গেট রেফ কাউন্ট ওইটা একটা নিচে, তো সেই কারণে ওটা টু পাওয়া গেছে, ঠিক আছে? হলো। এইবার কোনো একটা ভ্যারিয়েবলকে যদি আমাকে কমপ্লিটলি ডিলিট করতে হয়, মুছে দিতে হয়, তাহলে আমাকে কি করতে হয়? ডেল, ডেল কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, এটা একটা কিওয়ার্ড, কারণ অরেঞ্জ কালারে আসছে, ইম্পোর্ট অরেঞ্জ কালারে এসেছিল, ডেলও অরেঞ্জ কালারে এসছে, ডেল এ, একা এর মধ্যেই কিন্তু এই ভ্যালুটা রয়েছে এখন, ঠিক আছে? ডেল এ নট ডিফাইন্ড, নেই, ডেল, আর কে পয়েন্ট করছে বাস, কেউ তো পয়েন্ট করছে না, হয়তো এই এটা রয়েছে সেই কারণে এটা নিচ্ছে, না হলে এটা দেখানো সম্ভব ছিল না যে এইটা ইনস্ট্যান্সটা হয়তো রয়েছে, এটা আমি জাস্ট উইন্ডোটা ক্লোজ করে দেবো, তারপরেই এটা এ হয়ে যাবে, আর গেট রেফ কাউন্টের জন্য একটা নিয়ে নিচ্ছে, আর এই উইন্ডোটার জন্য এই আর একটা নিয়ে ওইটার জন্য টু দেখাচ্ছে, ওটা ওটা জিরো তো এইভাবে ডাইরেক্টলি আমাকে তো দেখাতে পারবে না, আমি যখনই লিখবো একটা ইনস্ট্যান্স ওটা তৈরি হয়েই যাবে, সেই কারণে। বেশ, এইবার এই রেফারেন্স কাউন্ট যখন কোনো ভ্যালুর জিরো হয়ে যায়, যে পয়েন্টটা অ্যাকচুয়াল, যে যখন কোনো ভ্যালু জিরো হয়ে যায় তখন কি হয়, হিপ মেমোরি যেটা ছিল, হিপ মেমোরি থেকে ওই ভ্যালুটা বেরিয়ে যায়। পাইথনের এইটা হচ্ছে একটা ফিচার যেটাকে বলা হয় গার্বেজ কালেকশন। ডিউ টু গার্বেজ কালেকশন, হোয়েনেভার লাইক যখন তুমি ওই কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করছো না, বা কোনো ভ্যারিয়েবল ওই একটা মেমোরি এক্সাক্ট মেমোরি লোকেশনকে পয়েন্ট করছে না, সেই মুহূর্তে সেই ভ্যালুটাকে গার্বেজ কালেক্ট করে দেওয়া হয়, ইমিডিয়েটলি ওটা গার্বেজ কালেক্ট হয়ে যায়, ঠিক আছে? এইটাতে এইভাবে কাজ করছো সেই কারণে তোমার এরকম হচ্ছে, এটা যদি পাইথন ফাইলে কাজ করতাম, এটা ডাইরেক্টলি তুমি ইন্টারপ্রেটারের সঙ্গে হ্যান্ডেল করছো, তাই জন্য এটা টুটা তুমি পাচ্ছ, এটা যদি তুমি ফাইলের সঙ্গে ডট পিওয়াই ফাইল দিয়ে কাজ করতে, তাহলে এটা পেতে না, তাহলে তুমি একরকম ওই জিরো ওয়ান হিসেবে ওই হিসেবেই পেতে, যে রেফারেন্স কাউন্টের জন্য একটা নিচ্ছে সেইটুকুই তুমি কিন্তু পেতে, ঠিক আছে? তো সেইটা গার্বেজ কালেকশনটা হয়ে যায়, তার কোনো আর ইনস্ট্যান্স আমাদের কম্পিউটারের মধ্যে থাকে না। তো এইটাই হচ্ছে গার্বেজ কালেকশন, এই গার্বেজ কালেকশনকে ডিফাইন করতে গেলে আমাদের এই রেফারেন্স কাউন্টটা লাগে। তো একবার নোটসে যাই তাহলে, রেফারেন্স কাউন্ট হলো, তাহলে গার্বেজ কালেকশন, এই গার্বেজ কালেকশন তাহলে কি জিনিস, whenever the reference count of a value becomes zero, whenever the reference count of a value becomes zero, the value automatically gets garbage collected
by the Python পাইথনে লিখছি, ইন্টারপ্রেটার ওভাবে লিখছি না। বা পাইথন ইন্টারপ্রেটার তুমি চাইলে ওটাও লিখতে পারো, অসুবিধা নেই, কেননা বেসিক্যালি তো এটা ওএস এর কাজ। তো পাইথন ওটাকে ওএস কে ইনস্ট্রাক্ট করছে যে এই ভ্যালুটার আমার কাজ শেষ হয়ে গেছে, এটাকে ভাই প্লিজ মুছে দাও, এটাকে রেখে আর কোনো লাভ নেই। কেননা পাইথন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় মেমোরি এফিসিয়েন্ট। পাইথন ইজ আ মেমোরি এফিসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, যেটা তোমার পাইথনের ফিচার্স এর মধ্যেই কিন্তু পড়ে। তো এই জিনিসটাই হচ্ছে গার্বেজ কালেকশন, যখনই তোমার কোনো ভ্যালুর রেফারেন্স কাউন্ট 0 হয়ে যায় তখন সেটা গার্বেজ কালেক্ট হয়ে যায়। ঠিক আছে, চলো। তো রেফারেন্স কাউন্ট আর গার্বেজ কালেকশন হলো। এইবার আসি, এই যে ভ্যারিয়েবলস এতক্ষণ ধরে করছিলাম, এবার আসবো আমরা আইডেন্টিফায়ার্সে। তো একটা বড় আমাদের হেডিং লাগবে। আইডেন্টিফায়ার্স, চলো এটাকে মুছে দিই। আইডেন্টিফায়ার্স। এবার এই আইডেন্টিফায়ার্স মানে কি জিনিস? আইডেন্টিফায়ার তুমি ছেড়ে দাও, তুমি যে শুধু এইটা মাথায় রাখো যে আইডেন্টিফাই মানে কি জিনিস। আইডেন্টিফাই মানে হচ্ছে কোনো জিনিসকে, কোনো একটা বস্তু তোমার চোখের সামনে আছে, তোমার হাতের সামনে আছে, বা কোনো ব্যক্তি যাই হোক না কেন, সেই জিনিসটাকে ইউনিকলি তুমি কিভাবে বলছো যে এটা এক্স্যাক্টলি ওই জিনিস? তার তো একটা নাম আছে না, সেই নাম দিয়ে। এই তো আইডেন্টিফায়ার হচ্ছে একটা নাম, বা বলতে পারি নামকরণ। আইডেন্টিফায়ারের কিছু রুলস আছে, সেই নামকরণের রুলস। যেমন ধরো যে আমার নাম অনিক, তো অনিক যখন বলছো তখন তুমি একটা ছেলেকেই বোঝাচ্ছ। আবার আহ ANIK, অনিকা করে আমি একটা দিচ্ছি, এই এ সাউন্ডটা যখন লাস্টে দেওয়া হচ্ছে আরো একটা অ্যাডিশনাল, তো তখন সেটা একটা ফেমিনাইন জেন্ডারের কাউকে একটা বোঝাচ্ছে, বা অঙ্কিতা ওরকম করে কোনো একজন ফেমিনাইন পার্সনকে বোঝাচ্ছে করছে, তাই তো? তো সেই জিনিসটাই হচ্ছে রুলস। এইরকম ধরনের যে কোনো জায়গায় নামকরণের সময় কিছু রুলস লাগে, সেই রুলস গুলোই হচ্ছে আইডেন্টিফায়ারের রুলস। এবার যদি এটাকে আমি মানে ডিফাইন করতে চাই এই জিনিসটাকে ফর্মালি, কারণ তোমাকে তো যখনই কেউ কিছু বলবে তোমাকে তো ডিফাইন করতে হবে, ডিফাইন না করলে তো হবে না। 80, চলো। তো আইডেন্টিফায়ার যদি বলতে হয় তাহলে একটা পয়েন্ট নিয়ে বরঞ্চ, হ্যাঁ, আইডেন্টিফায়ার্স ইন পাইথন। আইডেন্টি Identifiers, identifiers are used, না, identifiers and in Python, an identifier করে শুরু করি, বেটার হবে সেন্টেন্সটা। an identifier is an user, FINED, an user defined name given to a programming element, হ্যাঁ, given to a programming ENT, হ্যাঁ, given to a programming element। এবার এই প্রোগ্রামিং এলিমেন্ট, এই কথাটা যখন বলছি, এই কথাটা বলবার সময় আমি এক্স্যাক্টলি প্রোগ্রামিং এলিমেন্ট বলতে কি কি মিন করতে চাইছি। একা ভ্যারিয়েবল যে জিনিসটা, একা ভ্যারিয়েবল হচ্ছে মানে ভ্যারিয়েবলেরই যে শুধু আমরা নাম দিই তা কিন্তু নয়। ভ্যারিয়েবল ছাড়াও আরো অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলোকে ইউজার যখন একটা প্রোগ্রাম লেখে সেই সময় তাকে নাম দিতে হয়। তো তার মধ্যে আমরা বলতে পারি কি কি আসছে এই প্রোগ্রামিং এলিমেন্টের মধ্যে। ভ্যারিয়েবল একটা আসে, আর একটা জিনিস হয় ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। তারপরে আর একটা জিনিস আসে ক্লাস। তারপরে, ও সরি, ক্লাস। এই ক্লাসের সঙ্গে রিলেটেড একটা জিনিস আছে, সেটাকে বলা হয় অবজেক্ট। অবজেক্ট। তো ভ্যারিয়েবল, ফাংশন, ক্লাস, অবজেক্ট, আর আরেকটা জিনিস আসে, মডিউলস আসে। মডিউলস, মডিউলস বলেও একটা জিনিস আছে, ফাংশনের মতনই দেখতে হয়,
একই টাইপেরই কাজ যদিও। তো মডিউলস এতগুলো জিনিসপত্র আসে যেগুলোকে আমাদের মানে ইউজার যখন প্রোগ্রাম লিখছে তো তখন ইউজারকে এই জিনিসপত্রগুলোর নাম দিতে হয়। আইডেন্টিফায়ার মানে তাহলে কোন জিনিসগুলো? আইডেন্টিফায়ার মানে সেই জিনিসগুলো যে জিনিসগুলোকে আমরা কিছু একটা লিখবার সময় নিজেরা ভেবে নাম দিচ্ছি, যে নামটা দিয়ে ইউনিকলি সেই জিনিসটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে। ঠিক আছে? সেটাই হচ্ছে একটা আইডেন্টিফায়ার। তো মানে এমন একটা জিনিস যেটার একটা নাম আছে, যেটার নামটা আমি দিয়েছি, তো সেই কারণে আমি সেইটাকে আইডেন্টিফাই করতে পারি আর কি। ঠিক আছে? তো এটা হলো আইডেন্টিফায়ার। এবার এই আইডেন্টিফায়ারের অনেকগুলো রুলস আছে, সেই রুলস গুলো তোমাকে আগে মানতে হবে। বিনা রুলস মেনে তুমি ওভাবে আইডেন্টিফায়ার কিন্তু করতে পারো না, বানাতে পারো না। চলো, রুলস ফর নেমিং অ্যান্ড আইডেন্টিফায়ার। রুলস ফর নেমিং অ্যান্ড আইডেন্টিফায়ার। আচ্ছা বেশ, বোল্টটা অফ করি। আর এটা 18। ভাই, বোল্টটা অফ, এটা 18 হয়ে গেছে। এবার আমাকে নাম্বারস নিতে হবে। নাম্বারস, দেখো, রুলস ফর নেমিং আইডেন্টিফায়ার এখানে এই কারণে হচ্ছে, প্র্যাকটিক্যালিও তোমাকে একটা জিনিস ভাবতে হবে। এই অনিক, অনিকা, অঙ্কিতা এরকম করে একটা করলাম করলাম, এবার তুমি তো বাংলায় দেখছো, তো হেনরি, হেলেনা ইংরেজিতে রয়েছে, স্প্যানিশে আছে, জাপানিজে আছে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে, তাদের নিজস্ব নিজস্ব রুলস আছে, নিজস্ব নিজস্ব একটা করে সাউন্ড আছে আছে। গোটা ওয়ার্ল্ডের লোক যেটাকে ব্যবহার করবে, সেখানে তো আমাকে তাহলে সব রুল গুলোই মেনে চলতে হবে, করতে হবে। যদি ওইভাবে আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটা কথা বলছি সেই ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতে চাই, সেইটা আমার পক্ষে দেখা সম্ভব নয়। অগণিত রুলস আছে। কোন রুলটা এক্স্যাক্টলি কোন ল্যাঙ্গুয়েজের জন্যই স্পেসিফিক্যালি করা হচ্ছে না হচ্ছে, তখন অত রুলস এর মাঝখানে কিন্তু সেটাও একটা ঘেঁটে যাওয়ার চান্স থাকে। সেই কারণে পাইথনে বলা হয়েছে যে 4-5টা এরকম রুল করো, যেটা যে ল্যাঙ্গুয়েজেই কথা বলুক না কেন সেটা বড় কথা নয়, এখানে মানতেই হবে, না মানলে হবে না। সেই রকম ভাবে, সেই কারণে এই 4-5টা রুলস জাস্ট বেসিক্যালি তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো রুলস গুলো কি কি? প্রথম সব থেকে ইম্পর্টেন্ট রুল যেটা হচ্ছে, should not be a keyword. Should not be a keyword. অ্যান্ড আইডেন্টিফায়ার মানে এই যে তুমি ভ্যারিয়েবলের নাম লিখছো বা কোনো ফাংশনের নাম লিখছো বা ক্লাস, অবজেক্ট, মডিউল যা কিছুর নাম লিখছো, সেগুলো কোনো রকম কোনো কিওয়ার্ড থাকা যাবে না। যেটা ওই কিওয়ার্ড ডট কেডব্লিউ লিস্ট দিয়ে যেটা বার করেছিলে, সেই জিনিসটা ওর মধ্যে যেন না থাকে। সেইটা কেননা ওদের তো মানে নিজস্ব মিনিং আছে, নিজস্ব পারপাস আছে, সেই পারপাসের সঙ্গে যাতে না গুলিয়ে যায় কোনো জিনিস, সেই কারণেই এই রকম ধরনের একটা রুলকে তৈরি করা হয়েছে। হলো? এবার should not start with a number. An identifier name should not start with a number. ঠিক আছে? এবার যেমন ধরো মানে ফুড লিখলাম, একটা ফুডের মধ্যে আমি কোনো খাবার দাবারের নাম, এই জিনিসপত্র লিখে রাখবো। বা পেন লিখলাম, পেনের মধ্যে কতগুলো পেন কেনা হয়েছে না হয়েছে বা কতগুলো পেন আমার কাছে আছে সেটা স্টোর করলাম। এটা ঠিক আছে। কিন্তু ওই 3 পেন, 2 পেন ওই রকম করে ওইটা লেখা যায় না, নামের শুরুতেই নাম্বার দেওয়া যায় না। ঠিক আছে? বা আরো একটা তুমি ইজিলি এটা ধরতে পারো, ওই বিদেশিদের রাজা রানীদের বা প্রিন্সদের নাম যেরকম হতো না, হেনরি 3, হেনরি 4, এভাবে নাম হতো। তো তখন কিন্তু হেনরি বলে তারপর থার্ড ফোর্থটা লাগতো, হেনরি 3, হেনরি 4, আলেকজান্ডার 1, আলেকজান্ডার 2, এরকম করে। কখনো 2 আলেকজান্ডার, 4 আলেকজান্ডার, 3 আলেকজান্ডার বা 3 হেনরি এরকম করতে কিন্তু কোনোদিনও লাগতো না। সেইটা তোমাকে মাথায় রাখতে হবে। এই ল্যাঙ্গুয়েজটা যে শুধু তুমি পড়ছো করছো, সেইটা যে শুধু একেবারে মানে টেকনোলজিতে কিভাবে হচ্ছে না হচ্ছে সেইভাবেই রয়েছে তা তো নয়, রিয়েল লাইফের সঙ্গেও একটা কানেকশন আছে। সেইখান থেকে ইন্সপায়ার হয়েই রুলস গুলোকে তৈরি করা হয়েছে, যে একটা জেনারেলাইজ ফর্মে করা হয়েছে। একদম জাস্ট আকাশ থেকে ফেলে তো করা হয়নি, তো সেটা মাথায় রাখবে। হেনরি 2 হয়, 2 হেনরি কিন্তু কখনো হয় না, সেটা মাথায় রাখো। চলো, শুড নট স্টার্ট with any special character.
শুড নট স্টার্ট না লিখে শুড নট কন্টেন লিখতে পারা যায়। শুড নট কন্টেন এনি স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার মানে কোনগুলোকে বলা হচ্ছে? স্পেশাল ক্যারেক্টার মানে এই এবিসিডি আর 1 2 3 4 এইগুলো ছাড়া বাকি যা কিছু আছে তারা সবাই স্পেশাল ক্যারেক্টার। সেটা স্পেস হতে পারে, অ্যাট দ্য রেট হতে পারে, হ্যাশ হতে পারে, ফুল স্টপ হতে পারে, কমা হতে পারে, এরা সবাই স্পেশাল ক্যারেক্টার। কোনো রকম কোনো ভ্যারিয়েবলের নাম যখন তুমি মেনশন করছো, যখন তুমি বানাচ্ছ করছো, সেই মুহূর্তে কোনো রকম কোনো স্পেশাল ক্যারেক্টার লেখা যায় না আদার দ্যান আন্ডারস্কোর। আন্ডারস্কোরকে সবসময় এর মধ্যে ধরা হয় যে আন্ডারস্কোর একটা স্পেশাল ক্যারেক্টার, বাট আন্ডারস্কোরের একটা অন্য ছাড় আছে। সেই ছাড়ের কারণে আন্ডারস্কোর কিন্তু তোমার নামের এখানে মানে মাঝখানে থাকতে পারে। তো শুড নট কন্টেন এনি স্পেশাল ক্যারেক্টার এক্সেপ্ট আন্ডারস্কোর। আন্ডারস্কোর কোনটা? এইটা মাইনাস মাঝখানে থাকে, আর আন্ডারস্কোরটা ওই মাইনাস সাইন একটু নিচে থাকে, ওটাকে হচ্ছে আন্ডারস্কোর। ঠিক আছে? তো এই আন্ডারস্কোরটা কিন্তু আমার ভ্যারিয়েবল নেমের মধ্যে যেখানে সেখানে থাকতে পারে। চেষ্টা করবে শুরুতে না দেওয়ার, কারণ শুরুতে দিলে কি হয়, শুরুতে অনেক পাইথনের নিজস্ব ফাংশন আছে ইন্টারনালি যেগুলো তুমি পরে ব্যবহার করবে, তারা আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়েই কাজকর্ম করে। যদি তুমি অন্য ল্যাঙ্গুয়েজ পড়ে থাকো তাহলে তুমি কনস্ট্রাক্টর বলে একটা জিনিসের নাম শুনে থাকবে। তো কনস্ট্রাক্টরের যে মানে নাম যেভাবে লিখতে হয় সেটা তখন লিখতে হয় আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর এইভাবে। বা তুমি যখন লাইব্রেরি ফাংশনস পড়েছিলে তখন পড়েছিলে অপারেটরস, আর অপারেটরস কে বলেছিলাম যে অপারেটরস এরও পিছনে ফাংশন থাকে, সেই ফাংশন গুলো যখন নামটা লেখা হয় তখন তাদেরও লেখা হয় প্লাস অপারেটরের পিছনের ফাংশনটার নাম হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর অ্যাড এ ডবল ডি আন্ডারস্কোর আন্ডারস্কোর। সেই কারণে শুরুতে প্লিজ আন্ডারস্কোরটা দেবে না, নামের মাঝখানে নামের পরে তখন আন্ডারস্কোর দাও, অসুবিধা নেই। শুরুটা দিলে কিছু যাবে আসবে না, বাট চেষ্টা করো না দেওয়ার, এইটুকুই, তার বেশি কোনো কিছু না। দিলে এই হবে ওই হবে, কোনো কিছু হওয়ার কোনো কিছু নেই, অসুবিধা হবে না। এবার ফোর্থ পয়েন্টে আসি। শুড নট কন্টেন contain any space। শুড নট কন্টেন এনি স্পেস হচ্ছে পজিশন গুলো কি কি? ইন বিটুইন, যাতে এটা বানান ভুল। শুড নট কন্টেন এনি স্পেস ইন বিটুইন or at the very beginning। আহ এটুকুই থাক, এটুকুই থাক, কারণ আইডেন্টিফায়ার্স এর মধ্যে তো সবই পড়ছে। হুম, মাঝখানে যদি তুমি স্পেস দিয়ে দাও, মাঝখানে স্পেস দিলে ওই জিনিসটা মানে তখন কি হয়ে যায়, স্পেস ক্যারেক্টার যদি তোমার নামের মাঝখানে থেকে যায় না হঠাৎ করে, তো তাহলে দুটো আলাদা আলাদা হয়ে যায়, তখন আর সেই জিনিসটা সিঙ্গেল থাকে না। যেমন ধরো অনিক, এ নাইকে, এটাই তো আমার নাম, সার নেমটা ছেড়ে দাও, সারনেম যা আছে আছে, ভট্টাচার্য চ্যাটার্জি যা আছে আছে ছেড়ে দাও। বা ধরে নিলাম হচ্ছে ঋতুপর্ণা, ঋতুপর্ণা একটা নাম, ঠিক আছে? তো এবার আর আই একটা স্পেস দিয়ে দিলাম, দিয়ে তু পর্ণা, ওটা তারপরে স্পেসটার পরে লিখলাম, তো তার মানে কি দাঁড়াচ্ছে জিনিসটা, জিনিসটা তো কমপ্লিট হচ্ছে না, জিনিসটা দাঁড়াচ্ছে রি আলাদা, তু পর্ণা আলাদা, ওরকম করে তো হয় না, ঋতু পর্ণা একটা সিঙ্গেল নাম, তো মাঝখানে কোনো রকম স্পেস দেবে না। ঠিক আছে? আর পাইথনে কি হয় যে অ্যাট দ্য ভেরি বিগিনিং, বিগিনিং কেন বলছি, পাইথনে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে ইন্ডেন্টেশন বলে একটা কনসেপ্ট আছে। ঠিক আছে? ইন্ডেন্টেশন মানে হচ্ছে যে কোনো একটা কোড ব্লক, ব্লক মানে হচ্ছে অনেকগুলো লাইনের কোড, সেটা লিখবার আগে সেটা যে একটা সিঙ্গেল ব্লক সেটা বোঝানোর জন্য আমাদেরকে একটা স্পেস ছেড়ে দিতে হয় অটোমেটিক্যালি, ওটা আমাকে ম্যানুয়ালি করতে হবে না, এন্টার মারবে চলে আসবে যখনই তুমি ব্লক স্টার্ট করবে। তো সেই কারণে বলা হয় যে ওটা ইন্ডেন্টেশন হিসেবে তো দেখানো হয়, তো সেই কারণে বলা হচ্ছে যে ভেরি বিগিনিং এ দেবে না। কিন্তু তুমি একটা ভ্যারিয়েবল লিখেছো, লেখা হয়ে গেছে ঋতুপর্ণা বলে একটা লেখা হয়ে গেছে, তারপরে তুমি স্পেস দাও, কেননা এই স্পেসটা যেটা তুমি দিচ্ছ সেটা বিউটিফিকেশনের কাজে লাগবে। কিসের বিউটিফিকেশন? তুমি যখন পরে কোডটা পড়বে সেই কোডটা তোমার পড়তে করতে আরো সুবিধা হবে, যে এটার নাম আছে এর পরে এটা মানে একটু গ্যাপ দিয়ে ইকুয়াল টুটা দিয়েছি এ করেছি, তো এটা এটার পার্ট নয়, একে ওপরের ঘাড়ে ফাড়ে উঠে উঠে না গিয়ে বেশ সেপারেট সেপারেট সুন্দর করে জিনিসটা হয়, সেই কারণে ওটা লাগে। ঠিক আছে?
বেশ, 5 নম্বর পয়েন্ট কি হতে পারে? ক্যান কন্টেন ক্যান কন্টেন অ্যালফাবেটস অর অ্যালফানিউমেরিক। অ্যালফাবেটস মানে এবিসিডি, নিউমেরিক্স তো হচ্ছে নাম্বার, তো নাম্বার আর হচ্ছে অ্যালফাবেটস দুটো একসঙ্গে থাকতে পারে খালি নাম্বারের সময়। এটা মনে রাখবে, শুরুটা নাম্বার দিয়ে করবে না। নাম্বার মাঝে দাও, নাম্বার শেষে দাও, কিন্তু শুরু নাম্বার দিয়ে কোনো দিন করবে না। কোনো ভ্যারিয়েবল, কোনো ফাংশন যাই লেখো না কেন, সেটার নাম লিখবার সময় কোনো কিছু সেটা করবে না। ঠিক আছে? এবার অ্যালফা নিউমেরিক, আচ্ছা, অর এই যে আন্ডারস্কোরটা তো মেনশন করিনি, আন্ডারস্কোরটাও, আন্ডারস্কোরও কিন্তু থাকে। এবার একটা রুল নয়, একটা হচ্ছে মানে গাইডলাইন, গাইডলাইনটার নাম হচ্ছে PEP8, পেপ 8। পেপ 8 বলছে একটা পাইথনের যখন তুমি কোডের লাইন লিখছো, এটা না করলেও কোনো কিছু যায় আসে না, একটা কোডের যখন তুমি লাইন লিখছো না, সেই লাইনটার মধ্যে 79 ক্যারেক্টার্স এর বেশি থাকলে পড়তে কষ্ট হবে, স্রেফ পড়তে কষ্ট হবে। তো তাই জন্যে মানে এটা কোনো রুল নয়। তুমি যদি বলো যে আমি একবারে যতগুলো ক্যারেক্টার আমার একটা ডিসপ্লের মধ্যে আঁটছে, একটা বিশাল বড় 4K টেলিভিশনে তুমি কোড করছো, তাহলে যতগুলো ক্যারেক্টার আঁটছে তার মধ্যে ততগুলো ক্যারেক্টার দিয়ে আমি একটা ভ্যারিয়েবলের নাম বানাবো, আরামসে বানাবো, কোনো এরার থ্রো করা এ করা কোনো কিচ্ছু আসবে না। ইট ইজ জাস্ট এ গাইডলাইন। বলা হচ্ছে নিয়ম যে গোটা ওয়ার্ল্ডের সব লোক মানে একটা লাইন 79 ক্যারেক্টার্স এর বেশি করা উচিত নয়। তাহলে আমি ইনডাইরেক্টলি এটাও বলতে পারি যে একটা ভ্যারিয়েবলের নাম 79 ক্যারেক্টার্স এর বেশি হওয়া উচিত নয়। এবার 79 ক্যারেক্টার যদি করে নাও, তো তারপর ইকুয়াল টু আর নাম্বারটা যখন লিখবে, তো তখন তোমার কাছে জায়গা থাকবে না। তো যতটা দেখো মিনিংফুলি ছোট করে রাখা যায়, ততটা মিনিংফুলি ছোট করেই ভ্যারিয়েবলের বা কোনো ফাংশন, ক্লাস, অবজেক্ট, মেথড যাই লিখছো, একটু দেখে শুনে লিখবে। ঠিক আছে? তো আমি এখানে একটা করতে পারি যে ম্যাক্স লেন্থ শুড নট exceed 79 ক্যারেক্টার্স। ম্যাক্স লেন্থ শুড নট exceed 79 ক্যারেক্টার্স, এর বেশি হওয়া উচিত নয়। এটা কোনো রকম কোনো রুল নয়, দিস ইজ জাস্ট আ গাইডলাইন। একটা স্পেস দিই, PEP8 গাইডলাইন, PEP8 গাইডলাইন, এটা হচ্ছে একটা জাস্ট গাইডলাইন। ঠিক আছে? লাস্টেরটা তো প্রাইমারি দেখতে গেলে আইডেন্টিফায়ার নেমিং যে কনভেনশন বা আইডেন্টিফায়ার নেমিং যে রুলস গুলো রয়েছে, সেটা হচ্ছে তোমার কাছে 5টাই রুল দেওয়া রয়েছে। 6 নম্বরটা একটা জাস্ট গাইডলাইন, এটা জেনে রাখা ভালো কখন হয়েছে, কোথায় বলেছে না বলেছে সেটার সময়। তাই জন্য পেপ 8 এর একটা হচ্ছে একটা গাইডলাইন, পাইথন গাইডলাইন্স। চল, এবার কিছু আইডেন্টিফায়ার আমরা মানে ভ্যারিয়েবল তো বানানো আমরা শিখেছি এই মুহূর্তে। ভ্যারিয়েবল দিয়ে এক্সাম্পলটা দেখাও সোজা। তো ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করে করে এই রুল গুলোকে ব্রেক করার চেষ্টা করি, ব্রেক করার চেষ্টা করলে তাড়াতাড়ি করে আমরা বুঝতে পারবো। প্রথম রুল আছে শুড নট বি এ কিওয়ার্ড। কিওয়ার্ড দিয়েই আমাকে একটা তাহলে ভ্যারিয়েবল বানাতে হবে। কি কি কিওয়ার্ড আছে একবার দেখে নি। ইম্পোর্ট কিওয়ার্ড, কারণ এটা দিয়েই আমরা নামটা দেখতে পাই। কিওয়ার্ড ডট কেডব্লিউ লিস্ট, এইগুলো হচ্ছে তোমার কিওয়ার্ড। এই যে ফলস, নান, এগুলো কিওয়ার্ড। হ্যাঁ, তো এই কিওয়ার্ডের মধ্যে আমরা কটা এন্টার মারি, হ্যাঁ একটু তুলি, বড্ড বেশি নিচে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিওয়ার্ডের মধ্যে আমরা তাহলে ক্রিয়েট করব হচ্ছে উইথ, উইথ ইকুয়ালস টু 23। চলো, সিনট্যাক্স এরর হয় না। এই যে উইথটা আমি এখান থেকে নিলাম, হ্যাঁ উইথটা ওখান থেকে নিলাম, পাস ইকুয়ালস টু 4, হয় না। PAS, ডাবল এস দিলে, এই যে পাস, ডাবল এস দিলে কিওয়ার্ড হয়ে যাচ্ছে। ডাবল এস দেবো না, একটা এস দেবো, হ্যাঁ তাহলে কিওয়ার্ডটা হচ্ছে না। অরেঞ্জ কালার কিন্তু নিচ্ছে না। হলো? তো এখান থেকে এটাই বোঝা যায় কিওয়ার্ডস ক্যান নেভার বি ইউজড অ্যাজ ভ্যারিয়েবল নেমস। ট্রু, ফলস, নান ওগুলো দিয়ে কি হয়?
ট্রু নিজে একটা ভ্যালু, ট্রুর পিছনে ট্রুর একটা বুলিয়ান ভ্যালু আছে, ঠিক আছে, এই জন্যই এরা কিন্তু স্পেশাল কিওয়ার্ড। ট্রুর বুলিয়ান ভ্যালু হচ্ছে 1, ফলস এর বুলিয়ান ভ্যালু হচ্ছে 0, আর নানের কোনো রকম কোনো ভ্যালু নেই, নান ইজ নাথিং, ভয়েড, এমটি কমপ্লিটলি, ঠিক আছে। তো সেই কারণে ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু ওরকম করে তো ওভাবে তো হয় না, সেই কারণে 23 ইকুয়ালস টু 45 এটা তুমি লিখতে পারো না, অসম্ভব। সেই কারণে সেকেন্ড রুল কি ছিল, শুড নট স্টার্ট উইথ এ নাম্বার। আচ্ছা, হেনরি 2 ইকুয়ালস টু 4, হেনরি 2 4, 3 ALEX 3 অ্যালেক্স ইকুয়ালস টু 5, হয় না, সিনট্যাক্স এরর। এখানে ভাবছে এটা কোনো নাম্বার দিয়ে স্টার্ট হচ্ছে মানে নাম্বার, এই জন্যই এখানে দিচ্ছি ইনভ্যালিড ডেসিমাল লিটারাল। এখানে তারপরে যে এ হয়ে গেল কি করে, তো নাম্বারের ভিতরে এবিসিডি এলো কি করে সেটাও বুঝতে পারছে না, সেই কারণেই এই এররটা দিচ্ছে, ঠিক আছে। তাই জন্য হেনরি 2 হয়, কিন্তু 2 হেনরি হয় না, বা এখানে আমি যেটা করেছি 3 অ্যালেক্স, 3 অ্যালেক্স এইভাবে হয় না। আরো একটা হয়, স্পেস দিলাম ফার্স্টে, এই যে এখানে এখন কিচ্ছু নেই, হ্যাঁ, স্পেস দিলাম, এস ইকুয়ালস টু 56, সিনট্যাক্স এরর। শুরুতে আগে স্পেস দিতে বারণ করেছি, শুরুতে আগে ইন্ডেন্টেশন নিয়ে নেয়, ইন্ডেন্টেশন এখানে তুমি কোনো ব্লক এ যে বলছো সেটা ইন্ডেন্টেশন দেওয়ার আগে মেনশন করতে হয় যে এটা একটা ব্লক হবে, তখন দিতে পারো, তার আগে নয়, সেই কারণে এটা হচ্ছে। এবার তুমি ডি লেখো, একটা স্পেস, দুটো স্পেস দিয়েছি, হ্যাঁ, ইকুয়ালস টু দিলাম, একটা স্পেস দুটো স্পেস দিলাম, 34, কোনো এরর নেই। এই জায়গায় এই যে স্পেস গুলো দিচ্ছি আমি, এই স্পেস গুলো কেন, এই স্পেস গুলো বিউটিফিকেশনের কাজে লাগছে, যে কারোর ঘাড়ের উপর কেউ উঠে যাচ্ছে না, সেটাতে অসুবিধা হচ্ছে না আবার। কিন্তু তুমি যদি বলো যে ডি ইকুয়ালস 6, এতে কোনো স্পেস নেই কোথাও, গোটা লাইনটা যে আমি লিখেছি গোটা লাইনে কোথাও স্পেস নেই, তাহলে কি এটা ভুল? না না, ভুল টুল কোনো কিছুই নয়, তোমারই নিজের পড়তে কষ্ট হবে। তুমি এবার স্পেস দেওয়া পছন্দ করলে স্পেস দেবে, না পছন্দ হলে দেবে না, ইউজুয়ালি অল ওভার ওয়ার্ল্ড সবাই দেয় পড়তে সুবিধার জন্য। তুমি নিজেরটা দেখো, তোমার লোকের দেখে তো কাজ নেই, তুমি নিজের মতন করে দেখো, এ করো, তুমি নিজের ইচ্ছা মতন কাজ করতে পারো, সে নিয়ে কোনো অসুবিধা নেই। হুম, এবার এই স্পেসটা তো দিলাম। আচ্ছা, স্পেসের মধ্যে মাঝখানেও তো একটা স্পেস দেওয়ার কথা ছিল না, এন স্পেস IK ইকুয়ালস টু 3, চলো, ইনভ্যালিড সিনট্যাক্স, এই যে স্পেসটা দিয়েছো সেই কারণে ইনভ্যালিড নিয়ে নিয়েছে, আগে দিলাম পরে দিলাম, মাঝেরটা আমি দেখাতে ভুলে গেছি সেই কারণে হয়নি। আচ্ছা, স্পেশাল কিওয়ার্ড যদি আমি ব্যবহার করি, ANK @= 34, এর একটা স্পেশাল কিওয়ার্ড @, সেটা হবে না। এই যে আহ, আচ্ছা, স্পেস তো নেবেই না, অ্যান্ড 23 নেবে না, কোনো কিছু কোনো স্পেশাল কিওয়ার্ডস নেয় না। কিন্তু এই যে আন্ডারস্কোর ইকুয়ালস টু 56, চলো নিল, এই যে আন্ডারস্কোর, দেখো এই যে আন্ডারস্কোর এটা কিন্তু নিচ্ছে, ঠিক আছে। তো আন্ডারস্কোর এইভাবে দেয়। এবার আন্ডারস্কোর কোনখানে কোনখানে দেওয়া যায়, সব জায়গায় দেওয়া যায়। আন্ডারস্কোর ইউ ইকুয়ালস টু 5 যায়, ও আন্ডারস্কোর ইকুয়ালস টু 45, ও আন্ডারস্কোর পি 45 ভ্যালু দেখাচ্ছে, এটাও যায়। আর নামের পরে আন্ডারস্কোর তুমি আরামসে ইউজ করতে পারো, যেটা হচ্ছে আমি এই যে ওইটাতে তো করলামই, তো নামের পরে তো হয়েই গেছে। তো আন্ডারস্কোর যেখানে সেখানে করা যায়, তবে চেষ্টা করবে এই আন্ডারস্কোর ইউ এই মালটা না করার, কোনো এরর আসছে না, তুমি নিজেও দেখে নিছো, চেষ্টা করবে না করার, ওইটুকু করলেই যথেষ্ট। ব্যাস, তাহলে তো হয়েই গেল মনে হয় নাকি, অ্যালফা নিউমেরিক, আন্ডারস্কোর, আর স্পেস ক্যারেক্টার্স আর কিওয়ার্ডস ক্যানট বি। চলো, তো অলমোস্ট এগুলো হয়েই গেছে। এবার একটা কাজ করি, 79 ক্যারেক্টার্স, ও আচ্ছা, সরি সরি সরি, এই কমা গুলো দেওয়া যাবে না বাই দা ওয়ে, হ্যাঁ, কমা গুলো নয়,
জাস্ট এইখান দিয়ে হাত বোলাতে থাকো কিবোর্ডের মধ্যে, যত বড় ইচ্ছা তুমি নাম নিতে চাইছো ভাই তুমি নাম নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। আমার ডিসপ্লেতে এতটা জায়গা আছে, আমি নাম নিয়েছি। তোমার ডিসপ্লেতে জায়গা থাকবে না, তুমি নেবে না, কোনো অসুবিধা নেই। এবার এত সুন্দর যে একটা নাম নিলে, এত বিউটিফুল যে তুমি একটা নাম নিলে, সেইটাকে লেখো। লিখে নিয়ে তারপরে বলো ভ্যালু কত আসছে। সেটা লিখতে তোমার জীবন বেরিয়ে যাবে। সেই কারণে এইখানে আমাকে কপি করে করতে হলো, কারণ আমি নিজেও জানি না ওটা কি লিখেছি, কিন্তু নাম নেওয়া যায়। আর এইটাতে আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এটাতে 79 ক্যারেক্টার্স এর বহু 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 বেশি আছে। তুমি যদি চাও তাহলে আমি কতগুলো ক্যারেক্টার আছে বলতে পারি। লেন, লেন হচ্ছে একটা ইনবিল্ট ফাংশন। ইনবিল্ট ফাংশনের ভিতরে যখন আমরা ডাবল কোটস দিয়ে এটা পাস করছি, তখন এটা একটা কালেকশন, এটাকে বলা হয় স্ট্রিং, যেরকম নাম স্টোর করা হয়। ঠিক আছে, এটাকে একটা নাম গণ্য করে সেইভাবে পাস করছি। 181টা ক্যারেক্টার আছে, ই থেকে শুরু করে এই বি অব্দি 181টা ক্যারেক্টার। 79 ক্যারেক্টার আর বহু বেশি আমি ক্রস করে দিয়েছি। ঠিক আছে, তো সেটাতে কোনো এরার হয় না, বাট ওই তোমার পড়তে লিখতে কষ্ট হবে, সেই কারণে পেপ 8-এ বলা হয়েছে যে একটু দেখো যদি কিছু করা যায় করো। যদি না করা যায়, এমন কিছু একটা আছে যেখানে তোমার লাগবেই গোটা ফাংশনিংটাকে ডিফাইন করবার জন্য, লেখো, কোনো অসুবিধা নেই, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই রাখছি। আইডেন্টিফায়ার্সটা আমরা এখানে ক্লোজ করছি। ঠিক আছে, আইডেন্টিফায়ার নেমিং কনভেনশনস। যদি কোনো রকম কোনো ইস্যু থাকে, কোনো কিছু প্রবলেম হচ্ছে বুঝতে করতে, তাহলে প্লিজ কমেন্টে জানাও। আমরা যথাসাধ্য নতুন যদি ভিডিও বানাতে হয় সেটা ভিডিও বানিয়ে আমরা রেসপন্স করব, বা যদি কমেন্ট বক্সে নর্মালি লিখে দিয়ে রেসপন্স করা যায় তাহলে আমরা সেভাবেই করব। ঠিক আছে, থ্যাংক ইউ।